হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভীষণই ইন্টারেস্টিং একটি ফ্যান্টাসি ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাটির নাম হলো ইটারনাল লাভ অব দ্য ফক্স। এই ড্রামায় দেখব একটি 1000 বছর বয়সী শিয়াল ডেমন যে একটি সাধারণ মেয়ের প্রেমে পড়েছিল। তবে তাদের এই প্রেম এক জন্মের ছিল না, ছিল 7 জন্মের। আমি পুরো ড্রামাটি এক ভিডিওতেই এক্সপ্লেন করেছি। আমি আশা করছি এই গল্প আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে এবার গল্পে যাওয়া যাক। ড্রামার শুরুতেই আমাদের ব্রোঞ্জ সিটি নামের একটা জায়গা দেখানো হয়। খুবই কোলাহলপূর্ণ এই শহরের ভিতরে আমরা একদিন একটা ম্যাজিস্ট্রেটকে হেঁটে যেতে দেখি। ম্যাজিস্ট্রেট বাজারে দেখতে পায় একটা শিয়ালকে খাঁচায় বন্দি করে বিক্রি করা হচ্ছে। কিছুক্ষণ পরে তাকে জবাই করে মাংস খাওয়ার জন্য। এটা এই ম্যাজিস্ট্রেট হাউয়ের একদমই ভালো লাগে না। তিনি ওই শিয়ালটাকে কিনে নিয়ে ওখান থেকে দ্রুত চলে আসেন, কিন্তু তাকে ফলো করতে করতে তার মেয়ে শিয়াং তার বাবার পিছু যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরে তার বাবা একটা গহীন ঘরের ভিতরে ঢুকে যায়, যেটা অনেকটাই ভয়ঙ্কর ছিল। শিয়াংও ভিতরে ঢুকে দেখে ভিতরে কেউ নেই, একটা বৃদ্ধ ছিল। বৃদ্ধ ওকে বলে, তুমি এখানে কেন এসেছো? ও বলে, আমার বাবাই এর ভিতরেই ঢুকেছে। বৃদ্ধ বলে, তোমার বাবাকে আমি এক্ষুনি খুঁজে বের করে দিব, কারণ এখানে 1000 বছরের একটা শিয়ালকে আমি লুকিয়ে রেখেছি। এই শিয়ালকে বললেই তো ও ভেলকি দেখিয়ে তোমার বাবাকে খুঁজে বের করে দিবে। শিয়াং তখন বলে, এটা তো একটা মানুষ, এ কিভাবে শিয়াল হতে পারে? আর তখন ওই শিয়ালটা শিয়াংয়ের দিকে তাকায়। একে অনেকগুলো বছর ধরে এখানে আটকে রাখা হয়েছে। শিয়াং ওই লোকটিকে বাঁচায় ওই তান্ত্রিকের হাত থেকে, কিন্তু শিয়াং দেখতে পায় এই ছেলেটি আসলেই একটা 9 লেজ বিশিষ্ট শিয়াল ছিল, এবং সে ছিল অনেক পাওয়ারফুল। শিয়াংয়ের প্রচণ্ড ভয় লাগে, আর শিয়াং ওখানেই অজ্ঞান হয়ে যায়। আর এই অজ্ঞান হওয়ার সাথে সাথেই সিন কাট করে আমাদেরকে বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয়। ওটা ছিল 500 বছর আগের দৃশ্য। এখনও আমরা শিয়াংকে দেখি, শিয়াংয়ের পুনর্জন্ম হয়েছে। তবে এই জন্মেও শিয়াং তার বাবাকে হারিয়ে ফেলেছে। শিয়াং তার বান্ধবী লিনাকে বলছিল 2 বছর আগেই বাবা ফুসাং প্যালেসে প্রবেশ করেছিল। তারপর থেকে বাবাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ওই ফুসাং প্যালেসে যেভাবেই হোক প্রবেশ করব। ওর বান্ধবী বলে, ওখানে গেলে তোর মরণ হবে। এরপরে আমরা প্রাসাদের দৃশ্য দেখতে পাই, যেখানে অনেক বড় একটা ক্যানন দেখি। এটা অনেকটা রকেটের মতো ছিল। আর একজন দেওয়ান এখানে আসে আর বলে, আমাকে খুব দ্রুতই লর্ড ফেংয়ের সঙ্গে দেখা করতে হবে। সেজন্য ওই লোককে ক্যাননের ভিতরে ঢোকানো হয়, এবং এই ক্যাননের পিছন থেকে আগুন জ্বালিয়ে দিলে ওই লোকটি শু করে সোজা লর্ড ফেংয়ের পুকুরে এসে পড়ে। মানে দ্রুততম পদ্ধতিতে এটা আসলে বাহন হিসেবে ব্যবহার করা হলো। এরপরে এই লোক এসে মাওজিনকে জোরে জোরে ডাক দেয়। আসলে মাওজিন হলো লর্ড ফেংয়ের একজন অ্যাসিস্ট্যান্ট। এই দেওয়ান লোকটি বলে, এক্ষুনি লর্ড ফেংকে ডেকে পাঠাও আর বলো যে আবারও রাজা মারা গিয়েছে। মাওজিন বলে, আবারও রাজা মারা গিয়েছে? ঠিক আছে, আমি এক্ষুনি লর্ড ফেংকে খবরটা দিচ্ছি। এরপরে মাওজিন দৌড়াতে দৌড়াতে একটা রুমের ভিতরে প্রবেশ করে। এখানে এসে সে লর্ড ফেংকে ডাকে। লর্ড ফেং তখন একটু চুপচাপ বসেছিল। লর্ড ফেং ওর দিকে ঘুরে তাকায়, আর আমরা দেখতে পাই 500 বছর আগের সেই 9 লেজ বিশিষ্ট শিয়াল ছিল এটা, যে এখন লর্ড ফেং নামে পরিচিত, এবং সে ফুসাং প্যালেসেই থাকে। আর এই মাওজিন মূলত একটা কুকুর, এবং এর লর্ড ফেংয়ের সবথেকে বিশ্বস্ত সহচর। যাই হোক, এদিকে প্যালেসের দৃশ্য দেখি, যেখানে সমস্ত মন্ত্রীরা বলছিল আমরা রাজার সাথে দেখা করব। দেওয়ান কাউকেই দেখা করতে দিচ্ছিল না, আর বলছিল রাজা এখন একটু অসুস্থ আছে, তাই রাজা কারোর সঙ্গেই দেখা করবে না। তখন লর্ড গংশান আসলে গংশানকেও বলা হয় রাজা দেখা করবে না, কিন্তু রাজার ছেলে ক্রাউন প্রিন্স আসে। তখন ক্রাউন প্রিন্স ফুইং বলে, আমার সঙ্গে কি আমার বাবাও দেখা করবে না? আমি তো তার ছেলে। তারপরেও দেওয়ান বলে, না, আজকে লর্ড ফেং ছাড়া রাজা কারোর সঙ্গেই দেখা করবে না। তখন ক্রাউন প্রিন্স বলে, লর্ড ফেং কি এমন হয়ে গেল যে বাবা আসলে তার সাথে সেরা দেখা করবে না? তখনই এখানে লর্ড ফেং প্রবেশ করে। লর্ড ফেং ফুইংকে বলে, আপনি জেলাস ফিল করবেন না, বলে ভিতরে প্রবেশ করে। আর এসে দেখে রাজা মারা গিয়েছে, আর সেজন্য সে নিজের পাওয়ার টাওয়ার দিয়ে রাজাকে বাঁচানোর চেষ্টা করে। তখনই বাই উ নামের একটা ছেলে এখানে চলে আসে, যে আবার খুব ভালো ম্যাজিক ট্যাজিক করতে পারত। বায়ু এসে লর্ড ফেংকে বলে, তুমি আমার আজন্ম শত্রু, আজকে তো তোমাকে আমি মেরে ফেলবই। কিন্তু লর্ড ফেং এর শক্তি এতটাই বেশি ছিল যে বায়ু ওখান থেকে সিটকে বাহিরে চলে আসে। এদিকে শিয়াং একটা কাজ নিয়ে
গিয়েছিল ফুসাং প্যালেসে ঢোকার জন্য, কিন্তু ওর মেইন উদ্দেশ্য ছিল ফুসাং প্যালেসে ঢোকায় এখানে কাজ করা নয়। তবে ও যার আন্ডারে কাজ করছিল সেই মহিলা ছিল অনেক বেশি বদমেজাজি। এই মহিলার নাম হলো জও। এই মহিলা অনেক কথা শোনাচ্ছিল শিয়াংকে আর বলছিল সে কোনো কাজই করছে না। যখনই কথা শোনাচ্ছিল তখনই দেখা যায় যে বাই-উ ভিতর থেকে এখানে এসে পড়েছে। লর্ড ফেং ওর উপরে যে স্পেলটা করেছে সেটার দরুন। তো এখন ওর তো একটু ইমেজ নষ্ট হয়ে যায়, এতগুলো চাকরানির সামনে এসে পড়েছে। তো লিনা নামের একটি মেয়ে ওকে দেখে অনেকটাই ক্রাশ খেয়ে যায়। শিয়াং বলে এটা আবার কে এখানে ভাব মারছে। তারপরে বায়ু বলে আমি ব্রোঞ্জ সিটির বায়ু আর আমি এখানকার দেওয়ান। মূলত সে একজন সার্ভেন্ট ছিল। যাই হোক কিছুক্ষণ পরে ও শিয়াংয়ের নামটা জানতে পারে। শিয়াং এখান থেকে পালানোর জন্য বাথরুমে যাবে বলে পালিয়ে আসে, কিন্তু বায়ু ওর পিছু ছাড়ে না। বায়ু বলে তুমি আমাকে চিনতে পারছো না শিয়াং? তুমিও ব্রোঞ্জ সিটিতে বড় হয়েছো আর আমিও। তোমার বাবা তো জং রেন, তোমার বাবা আমার বাবার বন্ধু ছিল আর আমাদের দুজনের বিয়েও ঠিক করে গিয়েছিল। তোমার সঙ্গে আমি ছোটবেলায় একসঙ্গে বড় হয়েছি, তুমি কি আমাকে একদমই চিনতে পারছো না? শিয়াং বলে কি, আমার বাবা তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে? না না, এসব আমি বিশ্বাস করি না, আমার এখন কাজ আছে, আমি এখন যাচ্ছি। এদিকে আমাদের রাজাকে দেখানো হয়। রাজা পুনরায় বেঁচে উঠেছিল। রাজা লর্ড ফেংকে বলে আর যদি কখনো আমি মারা যাই তাহলে আপনি আর আমাকে বাঁচাতে আসবেন না, কারণ এতে আপনার অনেক ভাইটাল এনার্জি খরচ হয়ে যায়। এই দিয়ে অনেকবারই আপনি আমার মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচিয়েছেন, তবে আমিও চাই না আপনার মূল্যবান এনার্জি নষ্ট হোক। এই কথা শুনে লর্ড ফেং ওখান থেকে চলে আসে। আর এদিকে বায়ু বাথরুম পর্যন্ত এগিয়ে দিতে এসেছিল শিয়াংকে। ও বাহিরে দাঁড়িয়ে থাকে আর শিয়াংকে বলে আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সঙ্গে গল্প করছি, তুমি দ্রুত করে বাথরুম থেকে ফিরে এসো। তুমি যা যা পছন্দ করো সেই সমস্ত কিছু আমি তোমার জন্য অ্যারেঞ্জ করেছি। এদিকে শিয়াং বাথরুমে ঢুকেছিল মূলত এখান থেকে পালানোর জন্য। শিয়াং তো ওদিক থেকে বাথরুম থেকে পালানোর চেষ্টা করছে আর এদিকে বায়ু নিজের মতো গল্প তো করেই যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখা যায় যে শিয়াং পালিয়ে ফুসাং প্যালেসে প্রবেশ করে নিয়েছে এবং ও একটা রুমের জানালা খোলা দেখতে পায়। সেজন্য দ্রুত করে রুমের ভিতরে ঢুকে দেখে এখানে অনেক খাবার দাবার, তাছাড়া এখানে বিলাসবহুল থাকার ব্যবস্থা। ও বলে বাহিরের মানুষ খেতে পায় না, পড়তে পারে না, থাকতে পারে না, আর এদিকে রাজার প্যালেস দেখো কত মহা সুখে আছে রাজা। যাই হোক আমাকে এখন গংচিয়ান রেজিস্ট্রেশনের বইটা খুঁজে বের করতে হবে। এবার ও সেই বইটা মানে রেজিস্টার বুকটা খুঁজে বের করে, কিন্তু ওর বাবা যেদিন হারিয়ে গিয়েছিল সেদিনকার পেজটা এখানে ছেঁড়া ছিল। ওর বাবা এখানেই কাজ করতো, তবে সেদিনকার পেজটা কেন ছেঁড়া এটাও বুঝতে পারে না। তখনই এই ভিতরে লর্ড ফেং প্রবেশ করে আর এটা ছিল লর্ড ফেংয়েরই রুম। এটা তো আর শিয়াং জানতো না, শিয়াং ভেবেছে এটা রাজার রুম। কিছুক্ষণ পরে লর্ড ফেং যখন প্রবেশ করে, আর লর্ড ফেং যেহেতু একজন শিয়াল ছিল তাই সে খুব দ্রুতই গন্ধ শুকে বলে দেয় এখানে কেউ এসেছিল। ইভেন যে রেজিস্টার বুকটা এটা একটু আগে ধরেছিল শিয়াং, সেটাও কিন্তু লর্ড ফেং ভালো করেই বুঝতে পেরেছিল। ফেং তো বুঝে গিয়েছে যে ভিতরে কেউ একটা আছে, তাই সে শিয়াংকে খুঁজতে লেগে যায়। কিন্তু এই জায়গাটা এতটাই বড় ছিল যে শিয়াং খুব দ্রুত করেই পালাতে সক্ষম হয়, কিন্তু না, শেষ পর্যন্ত লর্ড ফেং তার সামনে এসে দাঁড়িয়ে থাকে। ও তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে লর্ড ফেং যেহেতু একটা শক্তিশালী শিয়াল ছিল তাই ওর সঙ্গে স্পর্শে আসার কারণে শিয়াং অনেক দূরে সরে গিয়ে পড়ে। লর্ড ফেং তখন ওকে গিয়ে বাঁচায়। তখনই এই ছোট্ট 500 বছর আগের ফ্ল্যাশব্যাকটা দেখানো হয়। শিয়াংয়ের জানি একটুখানি একটা ফ্ল্যাশব্যাক এসেছে যে এই লোকের সাথে ওর আগেও দেখা হয়েছে, যদিও স্পষ্ট করে কিছুই মনে করতে পারে না। তো পুনর্জন্ম হয়েছে। ওর নিজের মাথায় থাকা হেয়ার পিনটা ও লর্ড ফেং এর বুকে বসিয়ে দেয়, কিন্তু তাতে লর্ড ফেং এর কিচ্ছু হয় না, সে পুনরায় বেঁচে ওঠে। তবে এর ফলে হয়েছে কি, ওদের দুজনের আত্মা বদল হয়ে গিয়েছে। লর্ড ফেং এর আত্মা চলে গিয়েছে শিয়াং এর বডিতে আর শিয়াং এর আত্মা চলে এসেছে লর্ড ফেং এর বডিতে। এরা দুজন কিন্তু একদম দুই মেরুর মানুষ ছিল। যেমন শিয়াং ছিল খুব হাসি খুশি চঞ্চল একটি মেয়ে আর লর্ড ফেং খুব চুপচাপ ছিল। লর্ড ফেং যখন শিয়াংয়ের বডিতে চলে এসেছে সে নিজের ম্যাজিকগুলো স্পেল করতে লাগে, কিন্তু সেগুলো কোনো কাজেই আসে না। অন্যদিকে লর্ড ফেংয়ের শরীরে যে শিয়াং চলে গিয়েছিল ও তো ইচ্ছা মতো হাত পা নাড়ালে তখন আকাশ বাতাস থেকে বিভিন্ন জিনিসপত্র পড়তে শুরু করে, এমনকি মুরগি পর্যন্ত ও এখানে নিয়ে এসেছিল। এসব দেখে শিয়াং তো ভীষণই খুশি হয়ে যায়। তখন শিয়াংয়ের বডিতে থাকা লর্ড ফেং বলে তুমি এভাবে নিজের এনার্জিকে খরচ করো না, কারণ তোমার বডিতে আমি চলে এলেও আমার শরীরে যেসব ম্যাজিক ছিল সেগুলো ওই বডিতেই রয়ে গিয়েছে। কিন্তু লর্ড ফেং তখন নিজের হাতে একটা কার্ড দিয়ে দেখে যে সেটা সাথে সাথে আবার ঠিক হয়ে গিয়েছে, তো বারবার কাটতে থাকে। এসব দেখে শিয়াংয়ের তো মাথা খারাপ হয়ে যায়। তখন এখানে মাউজিন আসে। মাউজিন আসার সাথে সাথে শিয়াং ওর সঙ্গে খুব রুডলি কথা বলে। এতে মাউজিন বলে তুমি আবার কে, আমার সাথে এত খারাপ করে কথা বলছো? ও বলে আমাকে চিনতে পারছিস না, আমি তো লর্ড। কিন্তু তারপরেও তো মাউজিন চিনতে পারে না।
সিন কাট হয়। বায়ুকে দেখতে পায়, সে সব জায়গায় শিয়াংকে খুঁজে খুঁজে যখন পায় না, তখন প্যালেসে চলে এসেছে। এখান থেকে একটা আপেল নিয়ে দাঁড়িয়েছিল, তখনই প্রিন্সেস নিং এখানে প্রবেশ করে আর এসেই একটা তীর ছুঁড়ে দেয়, যেটা বায়ুর হাতে থাকা যে আপেলটা ছিল তার মাঝ বরাবর চলে যায়। বায়ু তো প্রচন্ড ভয় পেয়ে যায়। আসলে প্রিন্সেস নিং ছিল অনেক বেশি বদমেজাজি, তবে বায়ুকে দেখার পরে ওর বেশ ভালো লেগে গিয়েছিল। আর বায়ু ছিল অনেক চঞ্চল প্রকৃতির। কিছুক্ষণ পরে এখানে ক্রাউন প্রিন্স প্রবেশ করে তার স্ত্রীকে সাথে নিয়ে। তার স্ত্রীর নাম হলো লিনা। যাই হোক, এরপরে আমরা আবার লর্ড গংশানকে দেখতে পাই, যেও এখানে এসেছিল। সাথে নিয়ে এসেছিল তার ছেলেকে। তার ছেলের নাম হলো হাউ। তবে এই ছেলের সাথে আবার ক্রাউন প্রিন্সের স্ত্রীর একটা সম্পর্ক আছে। এদিকে আজকে ওই জলসায় যাওয়ার কথা ছিল লর্ড ফেংয়েরও। এদিকে মাউজিন সমস্তটাই জানতে পেরেছে যে এদের আত্মা অদল বদল হয়ে গিয়েছে। যেহেতু লর্ড ফেংয়ের শরীরে শিয়াং চলে গিয়েছে, তাই ওই জলসাতে এখন শিয়াংকেই যেতে হবে। কি আর করা, যেহেতু সে একজন লর্ড এই রাজদরবারের, তাই তাকে তো যেতেই হবে। শিয়াং তখন বলে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। শিয়াং ভেবেছিল সেও ভিতরে প্রবেশ করতে পারবে, কিন্তু সে তো জাস্ট একটা সাধারণ সার্ভেন্ট এখানকার। সে নিজেকে যতই বড় মনে করুক না কেন, তাকে তো ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। সে যখনই প্রবেশ করতে যাচ্ছিল, বায়ু ওকে আটকায় আর বলে, কি ব্যাপার শিয়াং, তুমি কেন এই রাজদরবারের ভিতরে এসেছো? ওদিকে লর্ড ফেংয়ের শরীরে থাকা শিয়ান রাজাকে গিয়ে কুর্নিশ করে। রাজা বলে, তোমাকে তো এইভাবে কুর্নিশ করতে কখনো দেখিনি, এভাবে কুর্নিশ করছো। আসলে শিয়াং তো আর জানে না যে লর্ড ফেং সবার সাথে কেমন ব্যবহার করত। আজকে সে সবার সাথে খুবই সিলিভাবে ব্যবহার করে, কিন্তু লর্ড ফেংকে মারার জন্য আজকে ক্রাউন প্রিন্স একটা বিশেষ পানীয় ব্যবস্থা করেছে। তার মদের ভিতরে মিশিয়ে দিয়েছে পয়জন। যদিও এটা গন্ধ শুকেই বলে দিতে পারে লর্ড ফেং, কিন্তু তারপরেও এই পয়জনটা আলাদাভাবে ও আইডেন্টিফাই করতে পারে না বলে খেয়ে নেয়। সবার সাথেই মত বিনিময় করে। আসলে শিয়াং খুব মজা পাচ্ছিল আর সবার শরীর থেকে গন্ধ নেয়। তার কারণ হলো, ও যে রেজিস্টার বুকটা দেখেছিল, সেই বুকের 2 পেজ কে ছিঁড়েছে, তার তো শরীরের গন্ধ পেয়েছে। তাই এখানকার সবার শরীরের গন্ধ নিচ্ছিল, যাতে এখানকার কারোর সাথে ওই রেজিস্টার বুকের কোনো সম্পর্ক আছে কিনা সেটা বুঝতে পারে। তো ও যখন হাওয়ের শরীরের গন্ধ নেয়, তখন হাওয়ের শরীরের গন্ধ আর ক্রাউন প্রিন্সের স্ত্রীর শরীরের গন্ধ সেম পায়। তখনই ও বুঝতে পারে এদের দুজনের ভিতরে কোনো একটা সম্পর্ক আছে। তবে ও প্রিন্স নিংয়ের শরীরের গন্ধ এখনো পায়নি, কারণ এখানে অনেক মানুষই ছিল, তাদের শরীরের গন্ধ নিতে ওর বেশ সময় লাগছিল। এদিকে শিয়াংকে দেখে শিয়াংকে বাহিরে বায়ু ডেকে নিয়ে এসেছিল। বায়ু বলছিল, তখন বাথরুম থেকে কোথায় উদাও হয়ে গেলে, তোমাকে তো আর খুঁজেই পাইনি। তাছাড়া লর্ড ফেংয়ের সঙ্গে তোমার কি? এ বলে, লর্ড ফেংয়ের সঙ্গে আমার কি মানে? বায়ু বলে, হ্যাঁ, লর্ড ফেংয়ের সঙ্গে তোমার কি? তুমি কেন ওর সঙ্গে প্যালেসে প্রবেশ করেছো? ওর মতো কুৎসিত মানুষের সঙ্গে তোমাকে একদমই মানায়নি। তুমি হলে শিয়াং, তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে। কিন্তু এই শিয়াংয়ের বডিতে এখন তো লর্ড ফেং ছিল, এটা তো আর বায়ু জানতো না। বায়ু বলে, আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে এই রাজ্যে আর আছে নাকি? এই কথা শুনে শিয়াং বলে, হুম, লর্ড ফেংয়ের মতো গুড লুকিং লোক আমি আর জীবনে একটাও দেখিনি। তুমিই তো কুৎসিত। আমাকে কিনা বলছে আমি নাকি কুৎসিত। বায়ু তো অবাক যে শিয়াং এসব কী সব বলছে। ওদিকে শিয়াং চলে আসার সময় লেডি জয়ের সঙ্গে দেখা হয়। লেডি জ বলে, তুই কাজ না করে কোথায় হারিয়ে গিয়েছিলিস? ও তখন লেডি জকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই যাচ্ছিল, কিন্তু তখন ওর মনে পড়ে, আরে ও তো শিয়াংয়ের বডিতে, ওর হাতেও জোর নেই আর এই শরীরটাও অনেক দুর্বল। সেজন্য লেডি জহ বলে, তো সাহস কি করে হয় আমার গায়ে হাত দিস, বলে ওকে নিয়ে যায়। এদিকে শিয়াং যে ফেংয়ের বডিতে ছিল, হুট করে ওর বডিটা কেমন হতে শুরু করে, ওর পেটে ব্যথা করতে শুরু করে, বিদায় বাহিরে আসে। তখনই বায়ু ওর গলা টিপে ধরে আর বলে, তুই শিয়াংয়ের উপরে কি করেছিস? ও কিনা তোর গুণগান গাইছে, আমি আজকে তোকে মেরেই ফেলবো। তখন এর বডিতে থাকা শিয়াং বলে, কি করছো? আর হুট করে দেখা যায় যে ফেংয়ের বডিটা নিজেই নিজেকে প্রোটেক্ট করতে শুরু করেছে। শিয়াং কিন্তু নিজে কিছুই করেনি, কিন্তু ফেংয়ের বডি নিজেকে সার্ভাইভ করার জন্য আগুনের মতো জ্বলে উঠেছিল আর ওর 9 লেজও বের করে দিয়েছিল। বায়ু তখন ওকে মারতে গেলে বায়ু নিজেই উল্টো মারধর খেয়ে চলে আসে। এদিকে গংশানকে দেখতে পায়, সে আলাদা করে ক্রাউন প্রিন্সের সঙ্গে দেখা করতে আসে। ক্রাউন প্রিন্স বলে, আজকে রাতেই লর্ড ফাং মারা যাবে, কিন্তু ওরা তো আর জানে না যে ওই বিষে লর্ড ফাংয়ের কিছুই হয়নি। অন্যদিকে আমরা লিনাকে দেখি, মানে ক্রাউন প্রিন্সের স্ত্রীকে। সে যখন গলি দিয়ে যাচ্ছিল, তখনই তাকে কাছে টেনে নেয় হাউ আর বলে, আর কতদিন আমরা এভাবে চলবো? আর তোমার হাতে এই অবস্থা হয়েছে, ক্রাউন প্রিন্স তোমাকে মেরেছে। তুমি যদি চাও তাহলে আমি কিন্তু এর প্রতিশোধ নিতে পারি। কিন্তু ওকে ঠেলে দেয় লিনা আর বলে, তুমি আমার সঙ্গে আর দেখা করতে এসো না, কারণ আমি এখন তার বিবাহিত স্ত্রী, তাই আমাদের ভিতরে কোনো সম্পর্ক নেই। পরের দিনের দৃশ্য দেখতে পাই, ঘুমিয়েছিল শিয়াং। ঠিক তখনই দেখা যায় যে ও হুটোপাটা ডান্স করতে শুরু করেছে, কারণ এদিকে
লর্ড ফাং যা কিছু করছিল তার সব কিছু শিয়াংয়ের সাথেও ঘটছিল। লর্ড ফাং তো অনেক খাবার দাবার দেখে খুবই খুশি হয়ে খাচ্ছিল। মূলত ওর শরীরে তো শিয়াং ছিল, শিয়াংই এগুলো খাচ্ছিল। আর এদিকে শিয়াংয়ের বডিতে যে লর্ড ফাং ছিল সে ওইসব কাজকর্মের দ্বারা প্রভাবিত হয়ে পানির বালতিতে মুখ ডুবিয়ে পানি খাচ্ছিল। লেডি জও তখন এটা দেখে বলে ও পাগল হয়ে গিয়েছে, তাই ওকে বেঁধে রাখা হোক আর ওকে অনেক মারধর দেওয়া হোক। যখন ওকে বাধা হয় তখন শিয়াং বলে, আমার গায়ে কেউ হাত দিয়ে দেখাও। এর ভিতরে তো লর্ড ফাং ছিল, তাই ওর তো একটা তেজ ছিল, এটা তো আর কেউ জানে না। তখন এখানে বায়ু চলে আসে আর বায়ু বলে, তোমাদের সাহস তো কম না, ওকে মারছো। কোনো মতে বায়ুর জন্যই মূলত আজকে লর্ড ফাং এখান থেকে বেঁচে গেল। তো বায়ু যেহেতু একটু আপার লেভেলের সার্ভেন্ট ছিল, তাই সবাই ওকে মান্য করে আর শিয়াংকে ছেড়ে দেয়। শিয়াংকে ঘরেতে নিয়ে আসে বায়ু। আর তারপরে দেখা যায় যে শিয়াং ডান্স করতে শুরু করেছে আবার, কারণ ওদিকে লর্ড ফেং নাচছিল, যা কিছু করছিল এদিকে শিয়াংও তাই তাই করছিল। সোল অদল বদল হওয়ার কারণে ফিজিক্যালিও ওরা কানেক্টেড ফিল করছিল। যা কিছু লর্ড ফেং এর শরীর করছিল তা কিছু শিয়াংয়ের শরীরও করছিল। তো একটা পর্যায়ে শিয়াং আর না পেরে বায়ুকে বলেই দেয়, দেখো আমাদের দুজনের শরীর অদল বদল হয়ে গিয়েছে, তুমি আমাদেরকে রক্ষা করো। কারণ বায়ু যে ফ্যামিলি থেকে এসেছে তারা আবার অনেক বিদ্যা টিদ্যা জানতো। এদিকে লর্ড ফ্যাং ডান্স করতে করতে ও 9 লেজ বেরিয়ে আসে, কিন্তু এই লেজগুলো দেখে ওর খুব সাদামাটা মনে হয়। ও বলে, ওয়াও কি সুন্দর লেজ, কিন্তু এটা একদমই এলিগেন্ট লাগছে না। তাই ও রং নিয়ে বসে যায় লেজগুলোকে কালার করার জন্য। কিছুক্ষণ ধরে ধরে ও লেজগুলোকে কালার করতে লাগে। আর ওদিকে শিয়াং দ্রুত করে বায়ুর কাঁধে চেপে এখানে চলে আসে যাতে লর্ড ফাংকে আটকাতে পারে। কিন্তু দেখা যায় সে তো অলরেডি লেজগুলো রঙিন করে দাঁড়িয়ে আছে। এ দেখে শিয়াংয়ের বমি চলে আসে আর অজ্ঞান হয়ে যায়। আর এদিকে সমস্ত কিছু এখন শিয়াং বলে দিয়েছে। বায়ু জানে এ শরীরের ভিতরে এখন শিয়াং, কিন্তু বায়ুর খুব ইরিটেট ফিল হচ্ছিল লর্ড ফ্যাংয়ের চেহারাটা দেখে। মানে ওর পছন্দের মানুষটা লর্ড ফ্যাংয়ের শরীরে, এটাও সহ্য করতে পারছিল না। ও বলে, আমি স্পেল করে তোমাদের আত্মা অদল বদল করে দিব বলে ও স্পেল করা শুরু করে। তবে ও ভুলভাল স্পেল করছিল আর সেজন্য লর্ড ফ্যাংয়ের শরীরে থাকা শিয়াং ওর উপরে উঠে পড়ে। ঠিক তখনই শিয়াং এটা দেখতে পেয়ে ওকে বাঁচাতে আসে। আর তারা হুট করে অন্য একটা জায়গায় চলে আসে, কারণ বায়ু একটা ভুলভাল স্পেল করেছে। লর্ড ফ্যাং বলে, কালকে যখন আমি জলসাতে গিয়েছিলাম আমার মনে হয় ভুলভাল কিছু খাওয়া পড়েছে, কারণ ওর পেটে খুব ব্যথা করছিল। শিয়াংয়ের বডিতে থাকা ফেং বলে, নিশ্চয়ই ওরা তোমাকে মারতে চাইছে। ফেং বলে, তার মানে দেখো বিষেও তুমি মরো না। যাই হোক, আমি এখন এই বডিটা কাজে লাগিয়ে আমার বাবাকে খুঁজবো। লর্ড ফেং বলে, তোমার বাবা মানে? শিয়াং বলে, হ্যাঁ 2 বছর আগে আমার বাবা এই ফুসাং প্যালেস থেকেই হারিয়ে গিয়েছে। এখন শুধুমাত্র প্রিন্সেস নিংয়ের শরীরের গন্ধ নেওয়াটা বাকি আছে, আর আমি সেটাই করব। এরপরে হুট করে ওরা একটা আদিবাসীদের গ্রামে চলে আসে, কারণ বায়ু ওদিক থেকে এক একটা স্পেল করছে যে ওরা এক এক জায়গায় গিয়ে উপস্থিত হচ্ছে। তো বায়ু আবার সঠিক স্পেল করে ওদেরকে প্যালেসে ফিরিয়েও নিয়ে আসে, কিন্তু বায়ু যেহেতু কিছুই করতে পারছিল না, লর্ড ফেং খুব রাগ করে আর বলে, গিয়ে আসলটা শিখে এসো। এদিকে মাউজিনকে দেখতে পায়, সে লিনার প্রেমে পড়ে গিয়েছিল। লিনা একটা কুকুরকে অনেক যত্ন করে খাওয়াচ্ছিল, আর যেহেতু মাউজিন নিজেও একটা কুকুর, তাই লিনাকে দেখে ওর খুব পছন্দ হয়ে গিয়েছে। এদিকে আমরা বায়ুকে দেখতে পাই, বায়ু এদের দুজনকে নিয়ে বসেছিল, কিন্তু আজকেও ও কোনো স্পেল করে এদের আত্মা অদল বদল করতে পারে না। বায়ু তখন বলে, আমি এবার গিয়ে পড়াশুনো করে তারপরে তোমাদের কাছে আসব বলে চলে যায়। অন্যদিকে লর্ড ফ্যাংয়ের শরীরে থাকা শিয়াং এসেছিল প্রিন্সেস নিংয়ের কটেজে। এখানে এসে দেখে প্রিন্সেস নিংয়ের যে ন্যানি আছে সে ব্যায়াম করছে। এবার সে কিভাবে প্রিন্সেস নিংকে গিয়ে ইমপ্রেস করবে সেটারই একটা ট্রায়াল দিচ্ছিল, কিন্তু তখনই এখানে নিং আসে আর বলে, এসব তুমি কি করছো? আর এই সুযোগে ও নিংয়ের শরীরের গন্ধ নিয়ে নেয়। পরদিন আমরা শিয়াংকে দেখি, শিয়াংয়ের শরীরের ভিতরে ফাং অনেক কিছুই এখন সহ্য করছিল। লেডি জ যেন তার পিছুই ছাড়ছে না। তাকে থাপ্পড় দিয়েছে দেখে ওর তো চোখ বড় বড় হয়ে যায়। আমি কিনা লর্ড ফাং আর আমাকে কিনা দেওয়া হচ্ছে থাপ্পড়। তাছাড়া ওর সামনে অনেকগুলো শুকনো মরিচ নিয়ে আসা হয়েছে, এগুলোও নাকি ওকে শাস্তিস্বরূপ খেতে হবে। কি আর করা, ও খেতে থাকে। আর অন্যদিকে লর্ড ফেং বিভিন্ন রকমের স্পেল প্র্যাকটিস করতে থাকে। শিয়াংয়ের বডিতে থাকা লর্ড ফেং ওদিকে মরে যাচ্ছে, আর এদিকে শিয়াং কিনা বিভিন্ন রকম স্পেল করছে। আজকেও ওড়ার স্পেল করছিল, আর উড়ে সোজা জয়ের মাথায় এসে পড়ে। এসে দেখে যে এখানে শিয়াংকে অনেক ঝাল খাওয়ানো হচ্ছে। এটা দেখে তো ও খুব রেগে যায় আর বলে, শিয়াং এই অবস্থা? শিয়াংয়ের তো ঝাল খেতে খেতে ঠোঁট ফুলে লাল হয়ে গিয়েছে। তারপরে ও তো জকে অনেক লাথি টাতি মারে আর এখান থেকে শিয়াংকে নিয়ে চলে যায়। সমস্ত সার্ভেন্টদের বলে দেয় শিয়াংয়ের সঙ্গে খারাপ ব্যবহার না করতে। লর্ড ফেংয়ের তো মাথা পুরোই নষ্ট। শিয়াংয়ের বডিতে গিয়ে কি কি ওকে সহ্য করতে হচ্ছে, সবাই ওকে কতটা অবহেলা করছে।
লর্ড ফ্যাং তখন আবারও সবাইকে বলে দেয় যাতে শিয়াংয়ের সঙ্গে আর লিনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার না করে। যদি সে দেখেছে তাহলে তার খবর হয়ে যাবে। অন্যদিকে আবার ক্রাউন প্রিন্সকে দেখতে পায়। ক্রাউন প্রিন্স মনে মনে ভাবছিল লর্ড ফ্যাংকে কিভাবে শায়েস্তা করা যায় আর তার বাবাকেও বা কিভাবে মারা যায়। তো সেদিন লর্ড ফ্যাং জানতে পেরেছে হাওয়ের ব্যাপারটা। তার স্ত্রীর সাথে যে হাওয়ের সম্পর্ক ছিল সেটা সে খুব ভালো করেই জানে। সেজন্য হাওকে নিয়ে আসা হয়েছিল। হাও যেহেতু লর্ড গংসাংয়ের ছেলে, তাই গংসাং এসে প্রিন্সের কাছে বারবার অনুরোধ করে যাতে তার ছেলেকে কোনো রকমের শাস্তি দেওয়া না হয়। তখনই এখানে লিনা চলে আসে। লিনাকে এখানে আসতে দেখে প্রিন্স খুবই রেগে যায় আর সবাইকে বলে এখান থেকে চলে যেতে। আর হাওকে ছেড়ে দেওয়া হয়েছে নিংয়ের সঙ্গে বিয়ে দিতে হবে এই শর্তে। তবে এখানে লিনা চলে আসায় ক্রাউন প্রিন্স রেগে তাকে অনেক চপটাঘাত করতে লাগে। কারণ ক্রাউন প্রিন্স আগেই বলে দিয়েছে সে যখন অফিসিয়াল কাজকর্ম করবে তার স্ত্রীর জন্য এসে বাধা না দেয়। যাই হোক, এটা আবার দেখেছিল হাও। অন্যদিকে বায়ুকে দেখতে পাই, সে তো খুব পড়াশোনা শুরু করে দিয়েছে। এদিকে আমরা একটা ফ্লাওয়ার স্প্রিটকে দেখি। রাত্রেবেলা যখন শিয়াং ঘুমিয়েছিল ওই ফ্লাওয়ার স্প্রিটটা এসে ওকে ডাকে। শিয়াং তো ভয় পেয়ে লাফিয়ে এখান থেকে চলে যায়। ফ্লাওয়ার স্প্রিট তখন ওর সামনে এসে দাঁড়ায়। ভয়ে শিয়াংয়ের সমস্ত লেজগুলো বেরিয়ে আসে। ফ্লাওয়ার স্প্রিট বলে, তুমি কি আমাকে চিনতে পারছো না? তুমি নিশ্চয়ই ফেং নও, কারণ ফেং হলে তো সে আমাকে চিনতে পারতো। তখন শিয়াং বলে, আমি তোমাকে ফেংয়ের কাছে নিয়ে যাচ্ছি। এদিকে ফেং একটা খামারে শুয়েছিল, সেখানে ফ্লাওয়ার স্প্রিটকে নিয়ে আসা হয়। ফ্লাওয়ার স্প্রিট বলে, তুমি আমাকে সাহায্য করো, আমি আর বেশি দিন বাঁচবো না, আকাশে বাতাসে মিলিয়ে যাব। কিন্তু আমার একটা বিশেষ রিগ্রেট আছে, আমি যেন ভিতরে ভিতরে কাউকে মিস করছি। তাই আমি আরও কয়েকটা দিন বেঁচে থাকতে চাই, যাতে আমি কি মিস করছি সেটাকে খুঁজে বের করতে পারি। তবে লর্ড ফেং ওকে হেল্প করতে রাজি হয় না আর বলে, তুমি এমনিই মারা যাবে, একটা রিগ্রেট থাকলে সমস্যা কোথায়, দুদিন পরে তো মরেই যাবে। তখন শিয়াং বলে, তুমি চিন্তা করো না, লর্ড ফেং তোমাকে হেল্প না করলেও আমি তোমাকে ঠিকই হেল্প করব। তখন ফ্লাওয়ার স্পিরিট অনেক খুশি হয় আর ফেংকে করে চলে যায়। এরপরে ফেং বলে, তুমি সত্যিই ওকে সাহায্য করবে? এদিকে আমরা বায়ুকে দেখতে পাই। পরদিন সকালবেলা ওর সোজা চলে এসেছে লর্ড ফেংয়ের এখানে। এসে দেখে লর্ড ফেং আর শিয়াং একসাথে শুয়ে আছে। ও তো মাথা পুরোই নষ্ট। ও বলে, তোমাদের দুজনকে দেখে আমি পুরো ক্রেজি হয়ে যাচ্ছি। একে তো শিয়াং আছে লর্ড ফেংয়ের শরীরে আর ওর মুখটাই আমার দেখতে ইচ্ছে করে না। যাই হোক, এবার ওরা ফরমেশনে বসেছিল সোল অদল বদলে, কিন্তু এখানে আরেকটা বিভ্রান্তি ঘটে যায়। শিয়াংয়ের শরীরে লর্ড ফেং ছিল সেটা থেকে যায়, কিন্তু এখানে ঘটনা ঘটেছে আরেকটা, যেটা হলো বায়ু শরীরের ভিতরে চলে গিয়েছে শিয়াং এবং লর্ড ফেংয়ের শরীরের ভিতরে চলে এসেছে বায়ু। সো এদের দুজনকে এদের দুজনের মুখ দেখলেই বোঝা যাচ্ছিল যে এদের আত্মা অদল বদল হয়ে গিয়েছে। তাই এবার যেহেতু লর্ড ফেংয়ের শরীরে বায়ু চলে গিয়েছিল, ফরমেশনটা ও শুরু করে, স্পেলটাও ও শুরু করে। আবারও ওদের তিনজনের আত্মা অদল বদল হয়, কিন্তু এবার বায়ুর শরীরের ভিতরে চলে গিয়েছে লর্ড ফেং। এবারও কোনো কাজ হলো না। আর লর্ড ফেংয়ের শরীরে চলে গিয়েছে শিয়াং, আর শিয়াংয়ের বডিতে চলে এসেছে বায়ু। বায়ু তো খুব খুশি হয় শিয়াংয়ের বডিতে আসতে পেরে। এরপরে যেহেতু শিয়াংয়ের বডিতে বায়ু এসেছিল, তাই ফরমেশন ও শুরু করে। আর এতে শিয়াংয়ের বডিতে আসল শিয়াং ফিরে এসেছে। কিন্তু ঠিক হয়নি লর্ড ফেং এবং বায়ু। লর্ড ফেংয়ের শরীরের ভিতরে বায়ু চলে গিয়েছে, আর বায়ুর শরীরের ভিতরে আবারও লর্ড ফেং চলে গিয়েছে। তাই যেহেতু শিয়াং তার নিজের শরীর ফিরে পেয়েছে, তাই শিয়াংকে উঠতে বলা হয়, কারণ এর ভিতরে থাকলে আবারও তিনজনের আত্মা অদল বদল হয়ে যাবে। শিয়াং উঠে যায় আর এরা দুজন স্পেল করে দুজনের আত্মা বদল করে নেয়। এদিকে আমরা ক্রাউন প্রিন্সকে দেখতে পাই। ক্রাউন প্রিন্স কোনোভাবে একটা শিয়াংয়ের দেখা পেয়েছে, তাকে দেখেই প্রেমে পড়ে গিয়েছে, তাই শিয়াংকে নিজের কাছে রাখতে চেয়েছিল। আসলে ক্রাউন প্রিন্স মূলত একে অ্যাবিউজ করার চেষ্টা করেছিল। শিয়াং বলে, আপনি আমাকে এক প্রকার হ্যারাস করছেন, আমি এখানে থাকবো না। কিন্তু ক্রাউন প্রিন্স তাও ওর উপর অনেক জোর জবরদস্তি করলে লিনা এখানে চলে আসে আর শিয়াংকে বাঁচায়, যে কারণে লিনার উপরে চড়াও হয় ক্রাউন প্রিন্স আর ওকে অনেক মারধর দেয়। কিন্তু লিনাকে কোনো রকমে ওখান থেকে বাইরে নিয়ে আসে শিয়াং, আর এখানে ওদের দুজনে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও শিয়াং এখান থেকে পালাতে পারেনি। আবারও ওকে ক্রাউন প্রিন্স ধরে, কিন্তু এবার ক্রাউন প্রিন্সের সঙ্গেও ফাইট শুরু করে দেয়। এই ফাইটও নিজে করছিল না, বরং লর্ড ফেংই ওকে দিয়ে ফাইটটা করাচ্ছিল। এই মুহূর্তে যদিও ফাইট না করে তাহলে ক্রাউন প্রিন্স হয়তো ও সতীত্ব হরণ করবে। শিয়াং বলে, আমি তো নিজেই বুঝলাম না আমি কিভাবে ক্রাউন প্রিন্সকে এভাবে আঘাত করলাম। আমার বোধহয় আজকের রক্ষা নেই বলে এখান থেকে কোনো রকমে পালিয়ে যায়। বায়ু লর্ড ফেংকে একটা ধন্যবাদ জানিয়ে চলে যায়, আর এটা সমস্ত জায়গায় রটে যায় যে একটি মেয়ের কাছ থেকে নাকি ক্রাউন প্রিন্স মার খেয়েছে। এমনকি একজন লোক তো এটা আবার শিয়াংকেও বলছিল, জানো কি হয়েছে, একটা মেয়ের কাছে ক্রাউন প্রিন্স মার খেয়েছে।
এদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না শিয়াংকে। বায়ু তার ছবি এঁকে শিয়াংকে খুঁজে বের করার চেষ্টা করছিল। শিয়াং তো প্যালেস থেকে কোনো রকমে বাইরে বের হয়ে এসেছিল এবং ও একটা পোড়া জায়গায় এসে বসেছিল। সেখানে ও একটা শিয়ালকে দেখতে পায়, কিন্তু কিছুক্ষণ পরে ওর সামনে একটা ভূত এসে ওকে ভয় দেখায়। আর এই ভূতটা ওর সঙ্গে ফাইট করতে গেলে ওর সামনে লর্ড ফেং চলে আসে। ও লর্ড ফেংকে দেখে বলে তুমি এখানে। কিন্তু এবার লর্ড ফেংকে দেখার পরপরই ওর একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে একটা ছোট শিয়ালকে ও অনেক অ্যাডমায়ার করত। ওর মাথায় যেভাবে হাত দিত, ও এখন লর্ড ফেংয়ের মাথায়ও ঠিক সেভাবেই হাত দেয়। কিন্তু এটা ও স্পষ্ট করে মনে করতে পারে না যে এই ঘটনাটাও ওর সঙ্গে কখন ঘটেছে। যাই হোক, এরপরে লর্ড ফেং ওকে পুনরায় ফুসাং প্যালেসে ফিরিয়ে নিয়ে আসে, কারণ বাইরে থাকলে ওর বিপদ হতে পারে এটা ভেবে। যাই হোক, এদিকে আবার আমাদের ক্রাউন প্রিন্সকে দেখানো হয়। সে যেহেতু শিয়াংয়ের কাছে মার খেয়েছে, তাই যেভাবেই হোক শিয়াংকে খুঁজে বের করতে হবে এরকম একটা অ্যাটেম্প্ট নিয়ে জানতে পেরেছে লর্ড ফেংয়ের বাসায় এখন শিয়াং অবস্থান করছে। তাই লর্ড ফেংয়ের ফুসাং প্যালেসে চলে আসে অনেক লোকজন নিয়ে ক্রাউন প্রিন্স। ক্রাউন প্রিন্স ভিতরে ঢুকে বলে শিয়াংকে আমার হাতে তুলে দাও, সে আমাকে মেরেছে। শিয়াং বলে আপনি আগে আমাকে হ্যারাস করেছেন, আর আপনিই বললেন লর্ড ফেং সে আমাকে হ্যারাস করেছে, অনেক বাজে বাজে কথা বলেছে। আমি যদি তাকে না মারতাম তাহলে আমি কি নিজেকে বাঁচাতে পারতাম? তাছাড়া কি কি বলেছে শিয়াংকে, সে সমস্ত কিছু শিয়াং লর্ড ফেংকে বলে দেয়। লর্ড ফেং তখন বলে যেহেতু ক্রাউন প্রিন্স এরকম একটা বাজে ব্যবহার করেছে একজন সার্ভেন্টের সঙ্গে, তাই ক্রাউন প্রিন্সের শাস্তি হওয়া উচিত। লর্ড ফেং আরও শিয়াংকে বলে তুমি কিভাবে চাও যে আমি ক্রাউন প্রিন্সকে শাস্তি দিই? ফেং তখন এক বালতি ময়লা পানি নিয়ে আসে আর বলে আমি চাই ক্রাউন প্রিন্স এই সমস্ত পানিগুলো পান করুক, আর তাহলেই তার শাস্তি হয়ে যাবে। ক্রাউন প্রিন্স বলে কি, আমি এই পানি পান করব? লর্ড ফেং বলে যেহেতু আপনি ক্রাউন প্রিন্স তাই আপনি অর্ধেক পানি পান করুন, আর পানি পান না করলে এই ছুরিটা নিয়ে আপনি শিয়াংকে মেরে দিন, কারণ এছাড়া আপনার হাতে আর কোনো পথ নেই। হয় আপনি শিয়াংকে শেষ করে দিবেন, আর না হলে শিয়াংকে বাঁচিয়ে রাখতে গেলে ওই পানি পান করতে হবে। শিয়াং তখন পায়ে পড়ে বলে আপনি আমাকে মারবেন না, আমি অন্যায় করেছি আপনাকে মেরে, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। ঠিক তখনই এখানে রাজা চলে আসে। শিয়াং আগে থেকেই বুঝতে পেরেছিল যে রাজা এদিকেই আসছে, আর সেজন্যই তো ও এরকম একটা নাটক করলো। রাজা তো এখন ক্রাউন প্রিন্সের উপর অনেক রেগে যায় আর বলে তুমি সামান্য একটা সার্ভেন্টের সঙ্গে অন্যায় করেছো, আর এখন কিনা তাকে মারতে যাচ্ছিলে, ওই পানি তুমিই পান করবে। কিন্তু শিয়াং তখন একটু দাম দেখিয়ে বলে না না, সে তো ক্রাউন প্রিন্স, সে কীভাবে পান করে, পানিটা আমিই পান করব। তখন বাবার সামনে ভালো হতে গিয়ে ক্রাউন প্রিন্স বলে না না, পানি আমি পান করব। শিয়াং বলে না না, আমিই পান করব। এটা নিয়ে টানাটানির এক পর্যায়ে শিয়াং বলে আচ্ছা ঠিক আছে, আপনিই পান করুন। এতে ক্রাউন প্রিন্স রেগে যায়, কারণ ক্রাউন প্রিন্স হেরে গিয়েছে। শিয়াং বলে হ্যাঁ, আপনি যেহেতু পান করতে চাইছেন এত করে, আর আপনি তো ক্রাউন প্রিন্স, তাই আপনিই পান করুন। কি আর করা যাবে, এটাকে মেনেই নেয় ক্রাউন প্রিন্স, আর ওই ময়লা পানিটা পান করতে থাকে। ভাই রে ভাই, এটা দেখে আমার এত হাসি পেয়েছে। এদিকে সে ফ্লাওয়ার স্প্রিটকে দেখতে পাই, যে ফাইনালি তার জীবনের অন্তিম পর্যায়ে চলে এসেছিল। তবে তার জীবনের যে রিগ্রেট ছিল সেটা হলো সে একটা কুকুরকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। আসলেই সে একটা জীবনে যখন মানুষে পরিণত হয়েছিল তখন একবার মরতে গিয়েছিল, ওই কুকুরটাই তাকে বাঁচিয়েছিল। আর তখন থেকে ওই কুকুরকে সে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সে কোনোভাবে এটা মনে করতে পারছিল না। ফাইনালি ও মনে করতে পেরেছে। আজকে যখন ওর আত্মাটা বিনাশ হয়ে যায় তখন ওর আত্মা একটা গাছে পরিণত হয়, আর ওই কুকুরটা সব সময় ওই গাছের কাছে এসে বসে থাকে। আর এভাবেই ওই ফুলটা ওই কুকুরের প্রেমে পড়ে গিয়েছিল, আর এটাই ছিল ওই ফ্লাওয়ার স্প্রিটের জীবনের একটা রিগ্রেট। যাই হোক, এদিকে আবার ক্রাউন প্রিন্সকে দেখি, সে তার স্ত্রীর সঙ্গে খুবই বাজে ব্যবহার করত এবং তার স্ত্রীকে সব সময় একটা নির্যাতনের উপর রাখতো, আর এটা দেওয়ান দেখে ফেলেছিল। আর রাজার দেওয়ান বলে আপনি এভাবে নিজের স্ত্রীর উপরে অমানবিক অত্যাচার করেন, আমি রাজাকে গিয়ে বলছি। এতে আবারও ভেসে যায় ক্রাউন প্রিন্স। আর সেদিন আবার লর্ড ফেংকে দেখতে পাই, যে ভূতটা গতদিন শিয়াংকে তাড়া করেছিল সে আবারও এসেছে। লর্ড ফেং তার সঙ্গে ফাইট করছে। লর্ড ফেং ওকে আজকে ধরে ফেলারই চেষ্টা করছিল, কিন্তু লর্ড ফেং হুট করে খুব অসুস্থ হয়ে পড়ে। তখন ভূতটা পালিয়ে যায়। শিয়াং লর্ড ফেংকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, আর কোনো মতে ওকে ধরে নিয়ে আসে ফুসাং প্যালেসে, আর বলে আমার জন্য নিজের এত বড় সর্বনাশ কেন করলে? ও বলে আমার তো কিছুই হয়নি। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা প্রিন্সেস নিংকে দেখতে পাই। প্রিন্সেস নিংয়ের ঘুম ভেঙে যায়, কারণ বায়ু সব জায়গায় শিয়াংকে খুঁজে বেড়াচ্ছে। শিয়াংকে ও কোথাও পাচ্ছে না। প্রিন্সেস নিংয়ের যে কটেজ সেখানে শিয়াংকে খুঁজতে এসেছিল, কিন্তু আস্তে আস্তে ডাকতে গিয়ে জোরে ডেকে ফেলেছিল। প্রিন্সেস নিং তখন পিছন থেকে ওকে এসে ধরে আর বলে তুমি এখানে কি করছো? বায়ু তখন নাটক করে স্লিপ ওকের অভিনয় করতে থাকে, আর এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর ভন ভন করে ঘুরতে থাকে। এক পর্যায়ে ও প্রিন্সেস নিংয়ের মুখোমুখি চলে আসে। এতে প্রিন্সেস নিং অনেকটাই লজ্জা পেয়ে যায়, আর তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। বায়ুকে বলে এখান থেকে চলে যাও। বায়ু চলে যায়, আর প্রিন্সেস নিং
তখন নিজের রুমে চলে আসে। প্রিন্সেস নিং কিন্তু এই প্রথম দর্শনেই ওকে ভালোবেসে ফেলেছে, তবে বায়ু মনে করে যে ওর হার্টবিট ফাস্ট হয়েছে কারণ ও ভয় পেয়েছে। পরের দিন প্রিন্সেস নিং এটা নিয়ে অনেক চিন্তা করছিল, আর ওর যা ন্যানি সে আবার নিজেকে ঝুলিয়ে ওভাবে ব্যায়াম করছিল। লর্ড ফেং তার রুমের ভিতরে বসেই যে দড়িতে ঝুলে ওই মহিলা ব্যায়াম করছিল সেই দড়িটা কেটে দেয়, আর ওই মুহূর্তেই শিয়াং এসে ওই মহিলাকে ধরে ফেলে। এটা আসলে ওদের প্রি প্ল্যান করা ছিল। এই মহিলা বলে, বাহ, এই মেয়েটি তো অনেক বেশি শক্তিশালী। প্রিন্সেস নিং বলে, তোমার নাম কি? তুমি আমার ন্যানিকে বাঁচিয়েছো, তাই আমি তোমাকে রেওয়ার্ড দিব। ও তখন বলে, না না, আমি তো এমনি এই পথ দিয়ে যাচ্ছিলাম। তখন ন্যানি বলে, এই মেয়েটি তো অনেক শক্তিশালী এবং সে আমাকে রক্ষা করেছে, তাই তাকে এই প্যালেসে কাজ দিন। তাই ওকে এই প্যালেসে কাজ দেওয়া হয়। আসলে এটাই শিয়াং চাচ্ছিল, যেভাবেই হোক প্রিন্সেস নিংয়ের কাছাকাছি থাকতে, যাতে ও নিজের বাবা কোথায় আছে এটা খুঁজে বের করতে পারে। কারণ শিয়াং এটা জানতে পেরেছে যে ওই বইয়ের ওই রেজিস্টার বুকে যে 2 পেজ ছেঁড়া হয়েছে সেই 2 পেজের গন্ধের সাথে একটা মিল আছে প্রিন্সেস নিংয়ের শরীরের গন্ধের। এদিকে লর্ড ফেংকে দেখি, তার আজকে ট্রাইবুলেশন হওয়ার কথা ছিল। মূলত যারা কাল্টিভেট করে তাদের উপর থেকে অনেক বড় একটা পরীক্ষা দিতে হয় এবং তাদের উপরে কঠিন নির্যাতন করা হয়, যেদিন তারা সব থেকে দুর্বল অবস্থায় থাকে আর তাদের শরীর পুরোপুরি ভেঙে যায়। লর্ড ফেংয়ের আজকেই ছিল সেই দিন। তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। ট্রাইবুলেশনের যে কোনো পর্যায়েই এটা সহ্য করতেই হয়। তার মনে পড়ে তার মাস্টার বলেছিল যে তুমি যদি 1000 বছর অতিক্রম করো তাহলে তুমি একটা শিয়াল থেকে মানুষের রূপে জন্ম নিতে পারবে। লর্ড ফেং যখন জাস্ট একটা সাধারণ শিয়াল ছিল তখন ও একটা মেয়ের প্রেমে পড়েছিল। ওই মেয়েটির সঙ্গে ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার জন্যই মূলত কাল্টিভেশন করে নিজেকে হিউম্যান ফরম্যাটে নিয়ে আসতে চেয়েছিল। মাওজেন এসে ওর গায়ে একটা কম্বল বিছিয়ে দিয়ে যায়। রাত্রেবেলায় শিয়াং দেখা করতে আসে লর্ড ফেংয়ের সঙ্গে। এসে দেখে লর্ড ফেংকে বেশ সিক দেখাচ্ছে। ওর মাথায় হাত দিয়ে দেখে না, জ্বর তো নেই। তাছাড়াও অনেকভাবেই চেষ্টা করে যে ওর কিছু হয়েছে কিনা। লর্ড ফেং বলে যে ওর কিছুই হয়নি। শিয়াং তখন বলে, আমি তো প্রিন্সেস নিংয়ের প্যালেসে কাজ নিয়েই নিয়েছি, যাই হোক তোমাকে দেখতে এসেছিলাম, এখন আবার চলে যাচ্ছি। তখন অনেক বৃষ্টি হচ্ছিল, ও দ্রুত দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল। লর্ড ফেং তখন একটা ছাতা নিয়ে ওর সামনেই এসে দাঁড়ায়। ও বেশ অবাক হয়ে যায়, লর্ড ফেং ওর জন্য যে এতটা কেয়ার করে এটা ও আগে বোঝেনি, কারণ ওই এবার লর্ড ফেংয়ের থেকে বেশ দূরেই আছে। এতদিন তো একসাথে ছিল। ও লর্ড ফেংকে বলে, তুমি আমাকে একবার বলেছিলে যে তোমাকে নাকি একটা মাঝি বাঁচিয়েছিল, তো সেই মাঝি যদি তোমার জীবনে আবার ফিরে আসে বা তুমি যদি তার সন্ধান পাও তাহলে কি তুমি আকাশে চলে যাবে? কারণ তুমি তো একটা কাল্টিভেটর, তুমি ইমমর্টাল। 1000 বছর অতিক্রম করার পরে তুমি আরও অমর হয়ে যাবে। তখন তুমি কি স্বর্গে চলে যাবে? এই পৃথিবীতে আর থাকবে না? লর্ড ফেং তখন বলে, তুমি কি চাও, আমি স্বর্গে চলে যাই নাকি এই পৃথিবীতে থাকি? ও বলে, স্বর্গে তো ভালো খাবার দাবার নেই, তুমি এই পৃথিবীতেই থেকে যাও। লর্ড ফেং তখন বলে, আচ্ছা ঠিক আছে। ও বলে, তাহলে কিন্তু এটাই ডিল, বলে বাই বাই দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে ক্রাউন প্রিন্স আর লিনাকে দেখতে পায়। ওরা দুজনের দিকে পা দিয়ে উল্টো হয়ে শুয়েছিল, কিন্তু ক্রাউন প্রিন্স এখন কোনোভাবেই লিনাকে আর আঘাত করতে পারবে না। আঘাত করতে গিয়েও ও থেমে যায়, কারণ তার বাবা বা রাজা জানতে পেরেছে যে লিনার উপরে অত্যাচার করে ক্রাউন প্রিন্স। ক্রাউন প্রিন্স যদি আর কোনোদিন লিনার উপরে অত্যাচার করেছে আর এটা যদি রাজা জানতে পারে তাহলে ক্রাউন প্রিন্সেরই গর্দান নিয়ে নেবে। লিনা তখন হাসে। সিন কাট হয়। আমরা পরের দিন বায়ুকে দেখতে পাই। ও শিয়াংয়ের জন্য কিছু খাবার নিয়ে প্রিন্সেস নিংয়ের কটেজের দিকে আসছিল। তখন দেখা যায় যে প্রিন্সেস নিং ঘোড়ায় করে এদিকেই আসছে। তার সঙ্গে তার মেড সার্ভেন্টরাও আছে। আর অন্যদিকে ক্রাউন প্রিন্সের শালাকে দেখতে পাই আর হাউকে দেখি, গংসাংয়ের ছেলে। তো এখানে ক্রাউন প্রিন্সের শালা এসে বলে, এই তো শিয়াংকে পেয়েছি, এ সেদিন আমার দুলাভাইকে মেরেছিল, ওকে মারতে যাচ্ছিল। তখন প্রিন্সেস নিং ওর গলায় ছুরি ধরে বলে, ও আমার কটেজের একজন সার্ভেন্ট, তোমার সাহস কী করে হয় ওর দিকে তাকানোর? ও যদি কোনো অন্যায় করেও থাকে তারপরেও আমি তোমাকে একদম প্রশ্রয় দিব না আমার প্যালেসের কারোর দিকে হাত তোলার। তখন শালাবাবু ভয় পেয়ে চলে যায়। আর এদিকে চলে আসছিল বায়ু, কারণ ও প্রিন্সেস নিংয়ের মুখোমুখি হতে চায় না। কিন্তু প্রিন্সেস নিং তখন ওকে পিছন থেকে ডাকে আর বলে, এই খাবারটা কার জন্য নিয়ে যাচ্ছ? ও মিথ্যা বলে আর বলে রাজার জন্য, কিন্তু প্রিন্সেস নিং খাবারটা নিয়ে নেয় আর সবাইকে খেতে বলে। এদিকে প্রিন্সেস নিং যখন জানতে পেরেছে শিয়াং এখানে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে ঢুকেছে, তখন প্রিন্সেস নিং বলে, তোমার মতো দাসীর আমার কোনো প্রয়োজন নেই, এখান থেকে বেরিয়ে যাও। শিয়াং তখন খুব মন খারাপ করে আর বলে, আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি ঠিকই, কিন্তু আমি আপনাকে হেল্প করব। আপনার মায়ের সঙ্গে গত 20 বছর ধরে আপনার দেখা হয়নি, তাই আমি আপনাকে আপনার মায়ের সঙ্গে দেখা করাবো। তখনই প্রিন্সেস নিং ওকে মারতে যাচ্ছিল, কিন্তু প্রিন্সেস নিংয়ের কাছ থেকে তলোয়ারটা নিয়েও প্রিন্সেস নিংয়েরই গলায় ধরে। প্রিন্সেস নিং তখন অবাক হয়ে বলে, তুমি মার্শাল আর্টও জানো, আবার
তলোয়ার বিদ্যাও জানো? ওর তখনই একটা ফ্ল্যাশব্যাক আসে, আবার সাথে সাথে সেটা গায়েব হয়ে যায়। ও হুট করে এটা কিভাবে করলো বুঝতে পারে না। প্রিন্সেস নিং এবার একেবারের জন্য ওকে এই কটেজ থেকে বের করে দেয়। এবার তো ওর খুব মন খারাপ হয়ে যায়। তখন লর্ড ফেং এসে বলে, এভাবে ভেঙে পড়লে হবে? চলো আমি তোমাকে রাজার কাছে নিয়ে যাচ্ছি। তো রাজার কাছে নিয়ে আসার পরে রাজা শিয়াংকে দেখে খুব খুশি হয় আর বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো আদব কায়দা জানো। আসলে শিয়াং খুব ভালো বেশি করে আদব কায়দা দেখাচ্ছিল রাজাকে, যাতে রাজা ওকে নোটিস করে। রাজা বলে, আমার মেয়ে প্রিন্সেস নিংয়ের ওর তো কোনো আদব কায়দাই নেই। তোমার মতো একটি মেয়ে যদি ওকে শেখাতো আদব কায়দা তাহলে খুব ভালো হতো। তুমি কি ওর আন্ডারে কাজ করবে, ওর মেন্টর হয়ে ওকে শেখাবে আদব কায়দা? ও তখন বলে, রাজা যেহেতু বলছেন আমি না করতে পারি না। আর এটাই মূলত ওদের প্ল্যান ছিল। যাই হোক, এবার মেন্টর হিসেবে প্রিন্সেস নিংয়ের কটেজে পাঠানো হয় শিয়াংকে। এতে প্রিন্সেস নিং আবারও রেগে যায়, কিন্তু কি আর করার, রাজা ওকে অ্যাপয়েন্ট করেছে। এটা আবার ক্রাউন প্রিন্স জানতে পেরেও অনেক অবাক হয়ে গিয়েছে। যাই হোক, সেদিন আবার আমরা দেখতে পাই লিনাকে ফলো করতে করতে হাউ ওর পিছু পিছু একটা রুমের ভিতরে আসে। এখানে এসে একটু কথা বলার সাথে সাথেই ওরা আওয়াজ পায় যে ক্রাউন প্রিন্সও এদিকেই হেঁটে আসছে। সেজন্য হাউ লুকিয়ে যায়, আর ক্রাউন প্রিন্স একটা নেকলেস নিয়ে এসেছিল, সেটা লিনার গলায় পরিয়ে দেয় আর বলে, তুমি আমার স্ত্রী, তুমি কি এখানে আর কারোর সঙ্গে কথা বলছিলে? লিনা তো অস্বীকার করে। আর এদিকে হাউকে দেখি তার আজকে মনেই হচ্ছিল ক্রাউন প্রিন্সকে মেরেই দিবে, কিন্তু লিনা তখন মুখ নাড়িয়ে ইশারা করেন না। যাই হোক, সিন কাট হয়। আর এদিকে আমরা শিয়াংকে দেখি, শিয়াংয়ের জন্য লর্ড ফেং অনেক খাবার পাঠিয়েছিল, অনেক দাসী পাঠিয়েছে। এসব দেখে প্রিন্সেস নিং বলে, বাবা, লর্ড ফেং তোমার জন্য এত চিন্তা করে। ওদিকে বায়ুও এসেছিল, বায়ু নিজেও কিছু খাবার লিনার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। তবে এই টিফিন ক্যারিয়ারটা আগের দিন বায়ুর কাছে দেখেছিল প্রিন্সেস নিং, আর সেজন্য ওই টিফিন ক্যারিয়ারটা দেখার সাথে সাথেই ও চিনে ফেলে, আর দুই হাতে দুই কোড়াল নিয়ে সোজা বায়ুকে তাড়া করতে করতে আসে। বায়ু তখন সোজা এসে লর্ড ফেং এর রুমের ভিতরে ঢুকে যায়। লর্ড ফেং চুপচাপ ওখানে বসে গান গাইছিল, আর তখনই এখানে চলে আসে প্রিন্সেস নিং, আর হোঁচট খেয়ে পড়ে যায় বায়ুর উপরে। এটা দেখে লর্ড ফেং এর খুব ভালো লাগে। উপরে যে কোড়াল দুটো উপর থেকে উঠে ওদের গায়ের উপর পড়ছিল, ওটা তুড়ি মেরে গোলাপ ফুলে পরিণত করে দেয় লর্ড ফেং। ওরা দুজনে খুব লজ্জা পেয়ে যায়। লর্ড ফেং বলে, তোমাদের দুজনকে বেশ ভালো মানিয়েছে, খুব সুন্দর একটা সিন দেখলাম। যাই হোক, বায়ু লজ্জা পেলে তখন প্রিন্সেস নিং বলে, তুমি বলো তো শিয়াংকে কেন আমার দরবারে পাঠিয়েছো, কাহিনীটা কি? লর্ড ফেং তখন বলে, যেটা তোমার প্রয়োজন ও সেটা তোমাকে দিবে, আর যেটা ওর প্রয়োজন সেটা ও তোমার কাছ থেকে নিবে। সেদিন রাত্রেবেলা আমরা আবারও হাউকে দেখতে পাই, আর ক্রাউন প্রিন্সে সেই শালাকে দেখতে পায়। আজকের রাত্রে সে দেখেছিল শিয়াং একা একা হেঁটে যাচ্ছে, তাই তাকে তাড়া করতে থাকে। লর্ড ফেং তখন তুড়ি মেরে শিয়াংকে এখান থেকে নিয়ে পালিয়ে যায়। কেউ আর ওকে খুঁজে পায় না। সিন কাট হয়। পরের দিন দেখি শিয়াংকে নিয়ে একটা সুন্দর জায়গায় চলে এসেছে লর্ড ফেং। এটা একদম অন্যরকম একটা পৃথিবী ছিল। এখানে এসে শিয়াংয়ের কিছু কিছু পাস্টের কথা মনে পড়ে। আগের জন্মগুলোতে যখন ও বাচ্চা ছিল, বা কোনো একটা জন্মে যখন ও একজন জেনারেল ছিল, তখন ওর সঙ্গে অনেক ঘটনা ঘটে গিয়েছে। তবে সেগুলো জাস্ট একটু করে ফ্ল্যাশব্যাকও দেখতে পায়। তখনই ওর পেটে অনেক ব্যথা করতে শুরু করে, তাই ওকে ওখান থেকে নিয়ে লর্ড ফ্যাং আবার নিজের বাসায় চলে আসে, আর ওকে কিছু খাবার দেয়। আসলে শিয়াং এটা ওটাতে ব্যস্ত থাকার কারণে ভালো করে খাবার দাবারটা পর্যন্ত খায় না। এরপরে লর্ড ফ্যাং ওকে বলে, আমি নতুন একটা ট্যালিসমান বা তাবিজের ব্যবস্থা করেছি, এটা দিয়ে তুমি ইনভিজিবল বা অদৃশ্য হয়ে যেতে পারবে। শিয়াং বলে, সেটাও সম্ভব নাকি? লর্ড ফ্যাং তখন বলে, হ্যাঁ সম্ভব। ও তখন ইনভিজিবল হয়ে রাজ্যের বিভিন্ন মানুষের কথা শুনছিল। সেদিন লেডি জাও তার ভাঙা পা নিয়ে যাচ্ছিল, কারণ ওরা মেরে লেডি জয়ের পা ভেঙে দিয়েছে। লেডি জও এটা নালিশ করার জন্য ক্রাউন প্রিন্সের দরবারে আসে। এর ভিতরে শিয়াং ওই ইনভিজিবল হয়ে ক্রাউন প্রিন্সের দরবারে আসে, আর এই কথাটা কোনো মতে যাতে লেডি জাও বলতে না পারে সেজন্য লেডি জাওয়ের শরীরে আলতোভাবে স্পর্শ করে। লেডি জাও মনে করে যে এটা আসলে ক্রাউন প্রিন্স বোধহয় তাকে স্পর্শ করছে। তাছাড়া অন্যদিকে ক্রাউন প্রিন্সকেও অদৃশ্যভাবে স্পর্শ করে শিয়াং, যাতে ক্রাউন প্রিন্স খুব রেগে যায়, আর লেডি জয়ের গলা টিপে ধরে বলে, তোর মতো একটা সার্ভেন্টের সাহস হয় কী করে আমার সঙ্গে সিডিউস করতে আসিস, বলে ওকে এখান থেকে বের করে দেয়। এদিকে প্রিন্সেস নিং এর মাকে দেখি, সে একটা মন্দিরের ভিতরে 20 বছর ধরে নিজেকে আবদ্ধ করে রেখেছে। তার সঙ্গে তার মেয়ের যে ন্যানি, সে দেখা করতে এসেছে। আসলে প্রিন্সেস নিং এর মায়ের একটা কাহিনী আছে। যখন প্রিন্সেস নিং এর জন্ম হয়েছিল তখন থেকেই তার মা তার মেয়ের সঙ্গে দেখা করতে পারে না, কারণ একটা ওঝা একবার বলেছিল, মা আর মেয়ে যতবার এক হবে ততবার মেয়ের জীবন সংকটের আশঙ্কা থাকবে। আর সেজন্য এই ন্যানি সবসময় প্রিন্সেস নিংকে দেখাশোনা করত, আর কখনোই মায়ের সঙ্গে মেয়ের আর দেখা হয় না। এই ন্যানি বলে, আমি আপনার মেয়েকে সম্পূর্ণ যত্নে রাখবো।
তাতে খুশি হয়ে যায় প্রিন্সেস নিংয়ের মা। যাই হোক, এইসব কথা আজকে শিয়াং জানতে পেরেছে। শিয়াং তখন বলে, ও আচ্ছা, এজন্য তাহলে প্রিন্সেস নিংয়ের সঙ্গে দেখা করে না তার মা। কিন্তু ও উঠে দাঁড়াতে গিয়ে উপর থেকে একটা ছুরি ফেলে দেয়। আবার নিচে সেটা তুলে রাখতে গিয়ে ওর মাথায় যে তাবিজটা লাগানো ছিল সেটা খুলে পড়ে যায়। সাথে সাথে ও আবার দৃশ্যমান হয়ে যায়। আর ওকে দেখতে পায় প্রিন্সেস নিংয়ের মা। আর বলে, আরে তুমি কি একটা পরী নাকি যে আকাশ থেকে এক্ষুনি পড়লে? এবং খুব খুশি হয়, কারণ আগেকার দিনে মানুষ এসব খুব বিশ্বাস করতো। শিয়াং তখন বলে, আপনি ঠিকই বলেছেন, আমি আসলে একটা পরী। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আপনি কেন আপনার মেয়ের সঙ্গে দেখা করেন না? প্রিন্সেস নিংয়ের মা তখন বলে, কারণ ওর যখন জন্ম হয় তখন একজন ওঝা আমাকে বলেছিল, ওর জন্ম হওয়ার পরে ও খুব অসুস্থ হয়ে পড়েছিল। ওঝা বলেছিল আমাকে আমার মেয়ের থেকে দূরে থাকতে হবে, আর সেজন্যই আমি আমার মেয়ের সঙ্গে দেখা করি না। দেখা করলেই ও মারা যাবে। কিন্তু এটা বিশ্বাস করে না শিয়াং, আর বলে, আমি আপনাদেরকে দেখা করাবো, আর এটা লর্ড ফেংকেও এসে জানায়। এরপরেও প্রিন্সেস নিংয়ের কাছে যায় আর বলে, আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনার মায়ের সঙ্গে দেখা করাবো। প্রিন্সেস নিং তখন বলে, আমি কেন তার সাথে দেখা করব? সে তো কখনোই আমার সাথে দেখা করতে চায়নি। সে আমাকে এতই ঘৃণা করে যে ছোট্টবেলা থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু শিয়াং বলে, সে আপনাকে দূরে সরিয়ে রাখেনি, চলুন সমস্ত কিছু খোলসা হয়ে যাবে। এরপরে শিয়াং প্রিন্সেস নিংকে কোনো রকমে বুঝিয়ে ওর মা যে মন্দিরে এতদিন ধরে অপেক্ষা করছে সেই মন্দিরে নিয়ে আসে। যখনই ও মায়ের সঙ্গে দেখা করতে যাবে তখনই ওর মাথা ঘুরতে শুরু করে, আর ওর একটা মিনি স্ট্রোক হয়ে যায়। সাথে সাথে ও অজ্ঞান হয়ে যায়। ওকে রুমের ভিতরে নিয়ে যাওয়া হয়। শিয়াং তখন বলে, আসলেই কি তবে তার মায়ের সঙ্গে দেখা হলে সে অসুস্থ হয়ে পড়বে? এটা আমার মনে হয় না। এরকম আবার ভাগ্য বলে কিছু আছে নাকি? ওদেরকে সত্যটা খুঁজে বের করতে হবে। পরদিন আমরা দেখতে পাই যে প্রিন্সেস নিংয়ের মা আবার এসব কিছু জানে না। ন্যানি এসে তাকে জানায় যে তার মেয়ে তার সঙ্গে দেখা করতে এসে অসুস্থ হয়ে গিয়েছিল। এদিকে যখন সুস্থ হয়ে উঠেছিল প্রিন্সেস নিং, তখন সে হুট করে কাউকে কিছু না বলেই তার মায়ের সঙ্গে দেখা করতে আসে। এবার কিন্তু ঠিকই ভালোভাবে সে তার মায়ের সামনে আসতে পেরেছে, কিন্তু তার মা তাকে বারবার বলে, এখানে কেন এসেছো, এখান থেকে চলে যাও। ও বলে, তুমি আমাকে এত ঘৃণা করো, আজকে আমি আমার জীবনটাই শেষ করে দিব। এ জীবন রেখে কী লাভ? কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে দেখা যায় যে ছুরিটা ওর মায়ের বুকে গিয়েই লেগেছে। এবার ও প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ ও মাকে তো মারতে চায়নি। ওর মা তখন বলে, তাও ভালো, আমি তোমার হাতে মরতে যদি পারি তাহলে হয়তো তুমি মুক্তি পাবে। ঠিক তখনই এখানে শিয়াং, লর্ড ফেং এরা চলে আসে এবং প্রিন্সেস নিংকে তার রুমে নিয়ে আসা হয়। শিয়াং তখন এসে বলে, আমি সমস্ত সত্য উদ্ধার করে ফেলেছি। এই লোকটাকে আমি গ্রাম থেকে খুঁজে নিয়ে এসেছি। এই লোকটা কে হয় জানেন? এই লোকটা মূলত আপনাকে আপনার মা থেকে আলাদা করেছে, 20টা বছর ধরে আলাদা করে রেখেছে। আর এই লোকটি কে জানেন? এই লোকটি হলো আপনার এই ন্যানির চাচাতো ভাই। এরা দুজন মিলে প্ল্যান করে আপনার মাকে আপনার থেকে সরিয়ে রেখেছে। এরাই ওই ওঝাকে ভাড়া করে নিয়ে এসেছিল যাতে আপনার মার থেকে আপনাকে সরিয়ে রাখা যায়, এবং এরা এই রাজ্যে ঢুকতে পারে আর রাজ্য থেকে অনেক টাকা পয়সা কামাতে পারে। আর এসবের মধ্য পড়ে বলি হয়েছে আপনাদের মা মেয়ের ভালোবাসা। সেদিন আপনার যে হার্ট অ্যাটাক হয়েছিল সেটার পিছনেও কিন্তু এই মহিলা দায়ী। এই মহিলাই আপনার খাবারের সাথে ওষুধ মিশিয়ে দিয়েছিল। সেজন্য আপনার মায়ের সঙ্গে দেখা করতে যাবার সামনাসামনি গিয়ে আপনার স্ট্রোক হয়েছে। এই মহিলা তখন ভয় পেয়ে যায়। তাছাড়া এরা যে চিঠি আদান প্রদান করেছে এবং লিখেছে যে এই রাজ্যে প্রবেশের জন্য ওদেরকে একটা ভালো প্ল্যান করতে হবে, সেটাও আমি প্রমাণ পেয়েছি। ওই লোকটি তখন বলে, চিঠিটা তো আমি পুড়িয়ে দিয়েছিলাম। শিয়াং তখন বলে, হ্যাঁ, চিঠিটা পুড়িয়ে দিয়েছিলে, এটা তো একটা ফেক চিঠি, কিন্তু এখন তোমরা ধরা পড়ে গেলে। এই মহিলা তখন কান্নাকাটি করতে থাকে আর প্রিন্সেস নিংকে বলে, আমি তো তোমাকে মানুষ করেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রিন্সেস নিং তখন বলে, এত বড় বিশ্বাসঘাতকতা! আমার মায়ের কাছ থেকে মিথ্যা বলে এতদিন আমাকে তুমি দূরে সরিয়ে রেখেছো। এটা বলে দৌড়ে মায়ের কাছে চলে যায় ও। ওর মা এখন অনেকটাই অসুস্থ, কারণ ছুরিকাঘাত হয়েছে। তারপরেও ওর মা ঘুমের ভিতরে বারবার ওকেই ডাকছিল। মায়ের সঙ্গে দেখা করে ও আবার আসে ওর ন্যানির সঙ্গে দেখা করতে। ওর ন্যানিকে কারাগারে প্রেরণ করা হয়েছিল। ওর ন্যানিকেও বলে, তুমি আমাকে মানুষ করেছো ঠিকই, কিন্তু তুমি আমার মাকে দিয়েছো নিদারুণ যন্ত্রণা, তাই তোমাকে এখানেই পচে মরতে হবে। এদিকে খুব খুশি হয়েছিল শিয়াং। যাই হোক, ওদের মা মেয়েকে মিলিয়ে দিতে পেরেছে। শিয়াংয়ের উপরে প্রিন্সেস নিং এখন খুব খুশি হয় আর ওরা বন্ধু হয়ে যায়। প্রিন্সেস নিং বলে, তুমি তো আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু তুমি আমার কাছে কি চাও? ও তখন বলে, 2 বছর আগে আমার বাবা হারিয়ে গিয়েছে, আর আমার বাবার যে রেজিস্টার বুকে নাম ছিল সেটা 2টা পেজও ছিঁড়ে গিয়েছে। সেখানে আমি আপনার শরীরের গন্ধ পেয়েছি। প্রিন্সেস নিং বলে, কিন্তু এর সাথে আমার কি সম্পর্ক? আমি তো ওই 2 পেজ সম্পর্কে কিছুই জানি না। এরপরে ওরা সবাই লর্ড ফেংয়ের বাসায় আসে। লর্ড ফেং ওকে খোলসা করে সব বলে। প্রিন্সেস নিং বলে, তারপরেও কিন্তু আমি কিছুই জানি না যে শিয়াংয়ের বাবা কোথায় গিয়েছে। কিন্তু তখন আমরা প্রিন্সেস নিংয়ের সাথে একজন দাসীকে দেখতে পাই। ওই দাসীর শরীর থেকেও একটা গন্ধ আসছে, যেটা ওই বইয়ের সাথে অনেকটাই মিলে যায়। কিন্তু ওই দাসী তখন বলে, এটা হলো ধুতরা ফুলের গন্ধ।
যাই হোক ওই দাসীও তার মানে অন্যায় করেনি। ওরা বলে তাহলে কে অন্যায় করেছে? ওরা বুঝতেই পারছে না। যাই হোক এসব ছেড়ে ওরা এখন খাওয়া-দাওয়াতে মনোনিবেশ করে। ঠিক তখনই এখানে লিনা আসে। লিনা মূলত প্রিন্সেস নিংকে কংগ্রাচুলেশন জানাতে এখানে এসেছিল। যেহেতু ও এখানে এসেছে তাই ওকেও খেতে বলা হয়। আজকে ওরা সবাই অনেক ড্রিংক করে। ড্রিংক করেতেও অনেক ড্রাঙ্ক হয়ে পড়েছিল। বায়ু এবং মাওজিন অনেক উল্টোপাল্টা বলতেও শুরু করে। আর সবাই অনেক হাসাহাসি করে। নিজেরা একটা করে জোক বলতে শুরু করে। আর লর্ড সবাইকে ইমপ্রেস করার জন্য তার যে রঙিন লেজগুলো আছে সেগুলো মেলে সবাইকে দেখায়। সবাই তো বলে ওয়াও কি এলিগেন্ট, এবং অনেক খুশিও হয়েছিল। যাই হোক এখান থেকে যখন লিনা ফিরছিল তখন ওর মুখটুক পুরো লাল হয়ে গিয়েছিল। হাও তখন ওকে আড়ালে টেনে নেয় আর বলে এভাবে আর কতদিন, আমি চাই তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। কিন্তু তখন হাওকে সরিয়ে দেয় লিনা আর বলে তোমাকে বলেছি না তুমি আমাকে স্পর্শ করবে না। হাও তখন বলে তুমি এমন কেন করছো? তোমার বিয়ের আগে থেকেই তো আমাদের সম্পর্ক ছিল। রাজা তোমাকেই বরং সরি প্রিন্স তোমাকেই বরং জোর করে বিয়ে করেছে। তুমি সত্যি করে বলো তো কেন ওকে বিয়ে করেছিলে? লিনা তখন বলে সত্যি শুনতে চাও? কারণ সে আমাকে রেপ করেছিল। এটা বলে ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসে। এদিকে শিয়াংকে দেখতে পায়। শিয়াং তো অনেকটাই ড্রাঙ্ক হয়ে পড়েছিল। পরে ওর সোজা একটা মই বেয়ে উপরে উঠে বসে থাকে আর লর্ড ফেংকে ডাকে। লর্ড ফেং তখন উড়ে ওর দিকে যায়। ওর দিকে যাওয়ার সাথে সাথে লর্ড ফেংয়ের পিছনের দৃশ্য মনে পড়ে, যেখানে দেখা যায় শিয়াং তার আগের জন্মে যখন বাচ্চা পিচ্চি ছিল তখন একটা শিয়ালকে সবসময় নিজের কাছে রাখতো। এই শিয়ালকে ও খুব অ্যাডমায়ার করতো, নিজের বন্ধু মনে করতো। আর ওই শিয়ালটা এই মেয়েটির ভালোবাসা পাওয়ার জন্য কাল্টিভেশন করে হিউম্যান রূপে আসতে চাইতো। কিন্তু শিয়াংয়ের কোনো জন্মে ওর খুব খারাপভাবে মৃত্যু হয়েছে ডাকাতের হাতে, কোনো জন্মে ওর শাশুড়ি ওকে মেরে ফেলেছে, তো কোনো জন্মে ও যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছে। কোনো জন্মেই লর্ড ফেং ওর ভালোবাসার কথাটা শিয়াংকে কখনোই জানাতে পারেনি। আজকে শিয়াং ও ঠোঁটে একটা কিস করে। লর্ড ফেং অনেকটাই অবাক হয়ে ওকেও পাল্টা কিস করে। যেহেতু লর্ড ফেং একজন 9 লেজওয়ালা শিয়াল ছিল তাই যখন এটা করছিল তখন হুট করে তার 9 লেজ ডানা মেলে বেরিয়ে আসে। এদিকে লিনাকে দেখতে পায়। লিনা যেহেতু ড্রিঙ্ক করে এসেছে তাই তার স্বামী বলে তোমার সাহস কি করে হয়, তুমি ড্রিঙ্ক করে এসেছো? লিনা তখন বলে তাতে তোমার কি হয়েছে? এটা বলে ওকে একটা থাপ্পড় দেয় আর বলে তুমি আমার গায়ে হাত তোলা সাহস পর্যন্ত করবে না। ওর স্বামী তখন বলে বাবার ভয় দেখাচ্ছ? এটা বলে তার স্ত্রীকে পানিতে চুবিয়ে মারতে লাগে। তখনও হাসতে লাগে লিনা, তাই ওকে বেশি করে পানিতে চুবাতে লাগে ক্রাউন প্রিন্স। এক প্রকার অনেকক্ষণ চুবিয়ে রাখার কারণে লিনা হাল ছেড়ে দিয়েছিল। মনেই হচ্ছিল যে ও মারা গিয়েছে। পরে যখন ওকে তুলে মাটিতে শোয়ানো হয় তখন ক্রাউন প্রিন্স বারবার ওকে ডাকতে থাকে, কারণ ক্রাউন প্রিন্স ভয় পেয়ে গিয়েছিল। লিনা তখন জ্ঞান ফেরে আর লিনা বলে দেখেছো, এখনও তুমি আমাকে ভয় পাচ্ছ। বাবা যদি জানতে পারে তাহলে তোমাকেই শেষ করে ফেলে দিবে। তার মানে কখনোই তুমি শান্তি পাবে না। এদিকে আমরা একটা লোককে দেখতে পাই যে ক্রাউন প্রিন্সের সঙ্গে দেখা করতে এসেছিল। লোকটি বলে সর্বনাশ হয়ে গিয়েছে। শিয়াং যে কার মেয়ে তা আমরা জানতে পেরেছি। শিয়াং হলো আগেকার ম্যাজিস্ট্রেট জওরেনের মেয়ে। তো সে তো আমাদের কারণেই মারা গিয়েছে। আর এই কথাটা লিনা আড়াল থেকে শুনে ফেলে। যাই হোক অন্যদিকে আমরা বায়ুকে দেখতে পাই। বায়ু নিজেকে আবিষ্কার করে যে ও প্রিন্সেস নিংয়ের রুমে শুয়ে আছে। ঘুম ভাঙার সাথে সাথেই নিজের জামা কাপড়গুলো নিয়ে বায়ু এখান থেকে পালাচ্ছিল। কিন্তু ঠিক তখনই প্রিন্সেস নিং বলে কোথায় যাচ্ছ? জবাব দিয়ে তারপরে যাবে। গতকাল রাত্রে আমার সঙ্গে যেটা করেছো এখন সেটার রেসপন্সিবিলিটি কে নিবে? বায়ু তখন বলে ওটা তো ছোট্ট একটা ভুল ছিল, তাছাড়া আপনি ওটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখুন। নিং বলে কি? ওটা ছোট্ট একটা ভুল ছিল? এটা তোমার কাছে ছোট্ট ভুল? বায়ু তখন বলে তো কি, থাক, এসব উল্টো পাল্টা অনেক কথাই ওদের ভিতরে হয় এবং উল্টো পাল্টা বুঝিয়েও কোনো রকমে ওখান থেকে বাইরে চলে আসে। এদিকে দেখা যায় লেডি জও সে সমস্ত কর্মীদের সাথে খারাপ ব্যবহার করছিল। তখনই ওখানে চলে আসে শিয়াং। শিয়াংয়ের তো এখন অনেক মর্যাদা হয়েছে লর্ড ফেংয়ের জন্য। তো এখন সে লেডি জয়কে ওর শায়েস্তা করতে থাকে। লেডি জয়ের পজিশনে নিজেই বসে পড়ে। এতে লেডি জয়ের প্রচণ্ড রাগ হয়ে যায়। কিন্তু শিয়াংয়ের তো লেডি জয়ের প্রতি আরও বেশি রাগ ছিল, তাই ওকে রুমের ভিতরে নিয়ে গিয়ে ওরা চরম ধোলাই দেয়। বাইরে থেকে যেসব বাইরে কর্মীরা দাঁড়িয়েছিল তারাও এটা দেখতে থাকে। লেডি জয়ের সঙ্গে যেটা হয়েছে খুব ভালোই হয়েছে, এটাই হওয়া উচিত ছিল। আর এদিকে ক্রাউন প্রিন্সকে দেখতে পায়। সে তার নিজের স্ত্রীকে এবার কাজে লাগানোর কথা ভাবছিল, কারণ সে জানে তার স্ত্রীর সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে শিয়াংয়ের। শিয়াংয়ের বাবার মৃত্যুর সাথে যেহেতু তারা জড়িত তাই শিয়াংকে মেরে ফেলতে হবে, তাহলে সমস্তই ধামাচাপা পড়ে যাবে। তাই সে তার স্ত্রীকে বলছিল মাঝে মাঝে শিয়াংয়ের সঙ্গে দেখা করতে যাবে, শুনেছি সে নাকি অসুস্থ। যাই হোক এদিকে শিয়াংকে দেখতে পাই। শিয়াং খুব অসুস্থ হয়ে পড়েছিল কারণ তার পেটে খুব ব্যথা করছিল। আর ওর পেটের ভিতর থেকে একটা স্টোমাক স্পিরিট বেরিয়ে আসে। সেই স্পিরিট তো ওর উপর খুবই রেগে আছে। শিয়াংকে বলছে তুই নিয়মিত খাওয়া দাওয়া করিস না, সকালে খাস না, দুপুরে খাস না, রাত্রে খেয়েই ঘুমিয়ে পড়িস, সারা রাত ধরে আমাকে ডাইজেস্ট করা লাগে।
তো আমি চাই আমার সাথে সাথে তোকে আন্ডারওয়ার্ল্ডে নিয়ে যেতে। আমি চাই তোর মরণ হোক, কারণ তুই তোর পেটকে এত কষ্ট দিস। আসলে শিয়াং তখন বলে, আমার জীবনটা এত কষ্টের, সারাক্ষণ স্ট্রাগল করতে হয়, খাওয়ার সময়টুকু পর্যন্ত হয় না। আর এখন আমার এত বড় রোগ হয়েছে, আমি তো মারা যাব। লর্ড ফেং তখন বলে, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দিব না, আমি তোমাকে সব সময় দেখে রাখবো। আর পাস্টের কথাগুলো মনে করে, কারণ পাস্ট জীবনগুলোতেও শিয়াংয়ের সঙ্গে অনেক অত্যাচার অন্যায় করা হয়েছে। একবার তো তার শাশুড়ি তাকে মারতে মারতে মেরেই ফেলেছিল। একবার তাকে একটা জায়গায় আবদ্ধ করে রাখা হয়েছিল, তার আপন বলতে কেউ ছিল না। ওই শিয়ালটা সবসময় তার সাথে থাকতো এবং তাকে খাবার পর্যন্ত দেওয়া হতো না, শিয়ালটাই তার জন্য খাবার নিয়ে আসতো। এই সমস্ত কথা লর্ড ফিংয়ের খুব ভালোভাবেই মনে আছে, কিন্তু কোনো কিছু শিয়াংয়ের মনে নেই। একদিন তো ওই কারাগারের ভিতরে পড়ে ও মরেই যায়। আর কোনো কোনো জন্মে দেখা যায় যে বায়ু ছিল, কোনো কোনো জন্মে লেডি জও ছিল শত্রু, এসবও হয়েছে। যাই হোক, এরপরে আমরা জকে দেখতে পাই। জও শিয়াংয়ের নামে নালিশ করার জন্য এসেছিল লর্ড ফেংয়ের কাছে। কিন্তু লর্ড ফেং তো এই মহিলার উপর প্রচণ্ড রেগে আছে, কারণ আগের জন্মগুলোতেও শিয়াংয়ের সঙ্গে এই মহিলা খুব খারাপ ব্যবহার করেছে। আর ওদিকে বায়ুকে দেখতে পাই। বায়ুকে একটা ফুলের গাউন পরিয়ে এনে রেখেছিল নিং। নিং বলে, তুমি আমাকে কিছু জোকস শোনাও। আসলে নিং এর প্রেমে পড়ে গিয়েছে, কিন্তু বায়ু কি জোকস শোনাবে, কোনো মতে এখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে শিয়াংকে দেখতে পাই, সে একটা গার্ডেনে এসেছিল। এটা হলো সেই জায়গা যে জায়গায় ওর আগের জন্মগুলো কাটিয়েছে। এখানে ফুল গাছের দিকে তাকানোর সাথে সাথে ওর মনে পড়ে বাচ্চা অবস্থায় একটা শিয়ালের সাথেও অনেক খেলা করেছে। ও যখন বড় হয়েছিল, ওর সঙ্গে যখন অত্যাচার করা হয়েছিল, তখনও ওই শিয়ালটা বারবার ওকে বাঁচিয়েছে। আর এই সমস্ত কথাগুলো ওর হুটহাট মনে পড়তে থাকে, কিন্তু পুরোপুরি মনে পড়ে না। তখন লর্ড ফেং ওর সামনে আসে আর বলে, সেই শিয়ালটা হলাম আমি, আর ওগুলো তোমার অতীত জীবনের কথা। বারবার তোমার পুনর্জন্ম হয়েছে। আমার বয়স 1000 বছর, আর সেজন্য আমি তোমার প্রত্যেকটা জন্মকে মনে রেখেছি। আর তুমি জানতে চাও না যে কোন মাঝি আমাকে বাঁচিয়েছিল? সেই খেয়া মাঝিটা হলে তুমি। এই কথা শুনে শিয়াং বলে, আমি সেই খেয়া মাঝি? তার মানে এখন তো তুমি আমাকে পেয়ে গিয়েছো। আর তুমি আমাকে পেয়ে গিয়েছো মানে তুমি এখন স্বর্গে যেতে পারবে। লর্ড ফেং তখন বলে, তুমি কি চাও আমি স্বর্গে যাই? লর্ড ফেং যখন কাল্টিভেশন শুরু করেছিল, তখন ওর ইমমর্টাল হওয়ার কথা ছিল, এবং এমনটা কথা ছিল যে ও যখন ওকে যে বাঁচিয়েছে তাকে খুঁজে পাবে, তখন ও সোজা স্বর্গের ইমমর্টাল হয়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু শিয়াং এটা চায় না। শিয়াং বলে, এই মুহূর্তে আমি অসুস্থ, আমি চাই পৃথিবীতে থাকো আর আমাকে সুস্থ করো। শিয়াং কিন্তু লর্ড ফেংকে অনেকটাই ভালোবেসে ফেলেছে। আর অন্যদিকে লিনাকে দেখি। লিনাকে তার হাজব্যান্ড আজকে এক্সবক্স খাবার দিয়ে বলছিল যে তুমি আজকে শিয়াংয়ের সঙ্গে দেখা করতে যাও, আর খাবারগুলো ওকে অবশ্যই মনে করে দিবে, কারণ ও অসুস্থ। এদিকে শিয়াংয়ের যেহেতু পেটের গড়বড় ছিল, তাই ওর জন্য ওষুধের ব্যবস্থা করেছিল লর্ড ফেং। লর্ড ফেং কিছু ওষুধ দিয়ে ওকে বলে, তুমি এগুলো খেতে থাকো, আমি তোমার জন্য আরও কিছু ওষুধ বানিয়ে নিয়ে আসছি, এটা বলে চলে যায়। অন্যদিকে লিনা তখন এখানে প্রবেশ করে। লিনাকে দেখে শিয়াং খুব খুশি হয়। লিনা কিছু খাবার নিয়ে এসেছিল শিয়াংয়ের জন্য। শিয়াং বলে, তুমি কত সুন্দর, দেখো তুমি আবার আমার জন্য কষ্ট করে খাবার নিয়ে এসেছো, কিন্তু এই খাবারগুলোতে আদৌ বিষ মেশানো আছে কিনা তা কিন্তু আমরা জানি না। যদিও স্বামীর পাঠানো খাবার খুব ভালো করে এখানে নিয়ে এসেছে লিনা। আর এই খাবারগুলো দেখতে কত সুন্দর ছিল। খাবারটা দেখেই তো শিয়াং খাবারে একটা কামড় বসিয়ে দেয়, কিন্তু তখনই ওর পেটে ব্যথা আবার শুরু হয়ে যায়। লর্ড ফেং তখন এসে দেখে যে শিয়াং অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। এদিকে ওখান থেকে লিনা চলে এসেছিল। লিনার পিছু পিছু হাউ হাঁটতে হাঁটতে যাচ্ছিল আর বলছিল, তুমি তো জানো ওতে বিষ মিশিয়েও দিতে পারে ক্রাউন প্রিন্স, তার সত্ত্বেও তোমার বন্ধুর জন্য ওই খাবারটা কেন নিয়ে গেলে? লিনা তখন বলে, আমি জানি ক্রাউন প্রিন্স ওটাতে বিষ মেশায়নি, কারণ ক্রাউন প্রিন্স কখনো লর্ড ফেংয়ের নাকের ডগা দিয়ে শিয়াংকে মারতে চাইবে না, মারতে গেলেই সে ধরা পড়ে যাবে। এদিকে শিয়াংয়ের যে পেটে ব্যথা হয়েছিল সেটা মূলত ওর আগের অসুস্থতার জন্য। এদিকে লিনাকে কিন্তু টেস্ট করার জন্যই ওই খাবারগুলো পাঠিয়েছিল ক্রাউন প্রিন্স, আর লিনা এই টেস্টে পাশ করেছে। লিনা তার স্বামীর মুখে হাত রেখে বলে, তুমি তো আমার স্বামী, তাই তোমার জন্য কাজ সহজ করা আমারই কাজ। এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। এতে ক্রাউন প্রিন্স বেশ একটু অবাক হয়। এদিকে আমরা আবার নিংকে দেখি। সে ডেকে পাঠিয়েছিল বায়ুকে। বায়ুকে ডাকা হয়েছিল ওর কাছ থেকে জোকস শোনার জন্য। বায়ু তখন এসে বলে, আমাদের জীবন কত কঠিন, আর আপনার কিনা মজা লাগছে? শিয়াং এতটা অসুস্থ, আর আপনি এখানে জোক শোনার জন্য আমাকে ডেকেছেন? তখন শিয়াংয়ের জন্য অনেক ঔষধ পাঠিয়ে দেয় নিং, যেহেতু বায়ুর মন খারাপ হয়েছে শিয়াংয়ের জন্য এটা ভেবে। এদিকে শিয়াং তো ওষুধপত্রের উপরেই ছিল, তাছাড়া এখন সে সময় মতো খাচ্ছিল এবং ভালোভাবে ব্যায়ামও করছিল, আর এসবে লর্ড ফেং তাকে হেল্প করছিল। আর এসব করতে করতেও সুস্থ হয়ে যায়। আমরা একটা 500 বছর আগের দৃশ্য দেখতে পাই, যেদিন লর্ড ফেং
হিউম্যান রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল, কিন্তু সে তো কোনো ভাষা জানতো না, তাছাড়া মানুষ কেমন হয় সেটাও জানতো না, তাই সে কোনো কথা বলতে পারতো না। দুনিয়াতে এসে সে শুধুমাত্র শিয়াংকে খুঁজছিল। 500 বছর আগে শিয়াং সেবার একটা জেনারেল রূপে পৃথিবীতে জন্ম নিয়েছিল। ও শিয়াংয়ের সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু শিয়াংয়ের তো কোনো স্মৃতিই মনে ছিল না। আগের জন্মের স্মৃতি শিয়াংয়ের মনে থাকবে না, এটাই স্বাভাবিক, কিন্তু ওকে সবসময় লর্ড ফ্যাং ফলো করতে থাকে। আর একটা সময় ওদের ভিতরে বেশ ভাব হয়ে গিয়েছিল, শিয়াং হয়েছে তার সব থেকে কাছের মানুষ। এভাবে আরো অনেকগুলো জন্ম কেটে গিয়েছে। আর এক জন্মে তো বায়ুর সঙ্গেও লর্ড ফ্যাংয়ের দেখা হয়েছিল। সেই জন্মে বায়ু প্রথমে ওকে মারতে এসেছিল। বায়ু প্রত্যেকটা জন্মেই লর্ড ফ্যাংকে এজন্য মারতে চেয়েছিল কারণ বায়ু মনে করে তার বংশধরদের শেষ করেছে এই লর্ড ফ্যাং। এরপরে যে জন্মে জেনারেল ছিল শিয়াং, সেই জন্মে একটা যুদ্ধ করতে গিয়ে শিয়াংয়ের মৃত্যু হয়, আর এটা লর্ড ফ্যাং কোনোভাবেই মেনে নিতে পারেনি। সেজন্য শিয়াংয়ের ডেড বডিটা নিয়ে ফেং তার মাস্টারের কাছে আসে। তার মাস্টার বলে, একে আমি বাঁচিয়ে দিতে পারি, তবে সে তোমাকে সম্পূর্ণরূপে ভুলে যাবে। তো শিয়াংকে তার মাস্টার বাঁচিয়ে দিয়েছিল। শিয়াংয়ের মুখে একটা কাটার দাগ ছিল। সেইবার শিয়াং অনেক দিন বেঁচে ছিল, মানে বৃদ্ধ হওয়ার পরে মারা গিয়েছিল। তবে সে পুরোপুরি ভুলে গিয়েছিল লর্ড ফ্যাংকে, কিন্তু তার মনে হতো তার অন্তরের ভিতরে কিছু একটা মিসিং। এদিকে সিন আবার বর্তমানে চলে আসে। আমরা নিংকে দেখতে পাই, নিং রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ওখানে আসে ক্রাউন প্রিন্সের শালা। সে এসে নিংয়ের সঙ্গে খুব ফ্লার্টিং করতে শুরু করে, আর নিংকে বলে, আমি অনেক হ্যান্ডসাম, মেয়েরা আমাকে দেখলেই তো পাগল হয়ে যায়, তো আমি কিন্তু আপনার সঙ্গেও ফ্লার্ট করতে পারি। নিং বলে, তাই নাকি? আপনি এত ভালো ফ্লার্টিং পারেন, কই দেখি আমার সঙ্গে ফ্লার্টিং করুন তো। এরপরে ওই লোকটি বলে, ঠিক আছে, তাহলে আমি তোমার ক্যারেজের ভিতরে আসছি। ক্যারেজের ভিতরে যাওয়ার পরে নিং জোরে চিৎকার করে বলে, বাঁচাও বাঁচাও। তার মানে ওই লোককে নিং ফাঁসিয়ে দিল। এদিকে আমরা দেখতে পাই ক্রাউন প্রিন্স দাঁড়িয়েছিল, তখন তার কাছে আসে হাউ আর বলে, আপনার শালাবাবু আপনার বোনকে হ্যারাস করার চেষ্টা করেছে, তাই আপনার এক্ষুনি যেতে হবে, কারণ তাকে নিং ধরে নিয়ে গিয়েছে। ক্রাউন প্রিন্স তখন বলে, এই কথা আমাকে কেন বলছো? এটা তো লিনার ভাই, তাই গিয়ে আমার বউ লিনাকে গিয়ে বলো, সে যেন তার ভাইয়ের ব্যাপারটা সামলায়। এদিকে লিনাকে দেখতে পাই, লিনা এসেছিল প্রিন্সেস নিংয়ের কটেজে, যেখানে তার ভাইকে বেঁধে রাখা হয়েছে। ওর ভাই অনেক কান্নাকাটি করতে লাগে, আর বোনকে বলতে লাগে, তুমি আমাকে বাঁচাও, ওই নিং আমাকে জোর করে ফাঁসিয়েছে, আর এখন সে আমাকে বেদম মারধরও দিচ্ছে। ওর বোন তখন বলে, ভিতরে চলো। ও ভিতরে যায়, আর ওর বোনের সঙ্গে একটা দাসী এসেছিল। এই দাসীকে মূলত ক্রাউন প্রিন্স পাঠিয়েছে, তবে এই দাসীকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। ক্রাউন প্রিন্স পাঠিয়েছে দাসীকে দিয়ে অনেক কথা শোনার জন্য। এদিকে আমরা ভিতরে দেখি নিংয়ের সঙ্গে শিয়াং বসেছিল। শিয়াং মূলত দেখা করতে চেয়েছিল লিনার সঙ্গে, কিন্তু ক্রাউন প্রিন্সের জন্য সেটা সম্ভব হচ্ছিল না, আর সেজন্য এই উপায়ে মূলত লিনাকে এখানে ডেকে আনা হলো। যাই হোক, এখানে ওরা ওর ভাইকে নিয়ে গল্প করছিল না, বরং নিজেদেরকে নিয়ে গল্প করছিল, আর ওদের কথা আড়াল থেকে শোনার চেষ্টা করে এই দাসী। কিন্তু এই দাসীর সাথে নিংয়ের দাসী এসে বলে, এখানে তো কোনো কথা শোনাই যাবে না, বলে ওকে অন্যদিকে নিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি ক্রাউন প্রিন্স হাউকে বলে, তুমি তো জীবনে কখনো কোনো খুন খারাপই করনি, তোমার হাত অনেক বেশি ফ্রেশ, তাই আমি চাই এবার শিয়াংয়ের হত্যাকাণ্ডটা তুমিই ঘটাও। কিন্তু ও তখন রাজি হয় না। ক্রাউন প্রিন্স তখন বলে, যদি তুমি এই হত্যাকাণ্ড না করো তাহলে তোমার বাবাও ফেঁসে যাবে, কারণ তার বাবার মৃত্যুর জন্য তোমার বাবা দায়ী। এদিকে শিয়াং মূলত লিনাকে এখানে ডেকে পাঠিয়েছিল যে ওর বাবার মৃত্যুর পিছনে কোনো রকমের ক্রাউন প্রিন্স দায়ী কিনা। লিনা তখন বলে যে ক্রাউন প্রিন্স চাইছে তোমাকে মেরে ফেলতে। তখন নিং জিজ্ঞেস করে, ক্রাউন প্রিন্স এত খারাপ, তাহলে তুমি ওকে বিয়ে করলে কেন? ও তখন বলে, আমি সামান্য একটা পরিবারের মেয়ে এবং আমার বাবা কৃষিকাজ করতো, তো একদিন আমাদের এলাকায় আমি হাউকে দেখি, হাউকে দেখা মাত্র আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। সেদিন রাত্রেবেলায় আমি যখন বাড়িতে আমার বাবা ভাইয়ের জন্য খাবার দাবার গোছাচ্ছিলাম, তখনই মাতাল হয়ে এসেছিল ক্রাউন প্রিন্স। সে আমাকে হ্যারাস করার চেষ্টা করে, আমি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলেও পারি না, আমার বাবা ভাইও ওকে বাধা দেয়নি। এই কথা শুনে শিয়াং বলে, ক্রাউন প্রিন্স আসলে খুব খারাপ মানুষ, সাথে তোমার বাবা ভাইও। লিনা তখন বলে, হ্যাঁ, এর জন্য আমি এখান থেকে বের হতে চাই, তোমরা কি আমাকে হেল্প করবে? যদি তোমরা আমাকে হেল্প করো তাহলে শিয়াং আমি তোমাকে অবশ্যই ক্রাউন প্রিন্সের হাত থেকে বাঁচাতে হেল্প করব। এদিকে ক্রাউন প্রিন্সের কাছে যখন ফিরে এসেছিল লিনা আর সেই দাসী, তখন ক্রাউন প্রিন্স দাসীকে জিজ্ঞেস করে তাদের ভিতরে কি কথা হয়েছে। দাসী জানায় যে সে কোনো কিছু শুনতেই পারেনি, তাছাড়া তাদের ভিতরে তেমন আনইউজুয়াল কোনো কথাবার্তা হয়নি। এদিকে আমরা লর্ড ফেং আর শিয়াংকে দেখতে পাই। শিয়াং লর্ড ফেংকে বলছিল, তুমি আমার প্লিজ একটা উপকার করবে, তুমি একটু নাটক করবে, জাস্ট একটু অভিনয়, আর এটা করবে ওই যে
ক্রাউন প্রিন্সের যে স্পেশাল দাসী আছে ওর সাথে, কারণ ওকে আমি ওই প্যালেস থেকে সরাতে চাই। ওকে সরাতে না পারলে আমরা কোনো মতেই লিনাকে ওই বাড়ি থেকে বের করতে পারবো না। যাই হোক, এখন লর্ড ফেং ডেকে পাঠিয়েছিল ওই মেয়েকে, মানে ওই দাসীকে। ওই দাসী এখানে আসার পরে দেখে লর্ড ফেংকে দেখতে তো একদম খুব আই কেসিং লাগছে। লর্ড ফেং ওকে ডেকেছিল একটা পার্ল দেওয়ার জন্য। এই পাথরটা দিয়ে মূলত একটা হেয়ারপিন তৈরি করা হয়েছে। এই মেয়েটির একটা বিশেষ মোহ ছিল, সেটা হলো সে যে কোনো রকমের উজ্জ্বল পাথর খুব পছন্দ করত, আর সেটা যদি হয় হেয়ারপিন তাহলে তো কথাই নেই। লর্ড ফেং বলে, তুমি দেখতে এত সুন্দরী আর তোমার মাথায় কোনো গহনা নেই তা কি হয়? আর এই পার্লটা আমি তোমার জন্য তৈরি করেছি। এটা এতটাই বড় ছিল যে মেয়ে ওটা মাথায় দিয়ে হাত দিয়ে ধরে রাখে। লর্ড ফেং আরও বলে, তুমি এত সুন্দর কিন্তু ক্রাউন প্রিন্সের দরবারে তুমি কাজ করো, যেটা খুবই খারাপ। তাই আমি চাই তুমি আমার দরবারে কাজ করো। শিয়াং উপর থেকে এসব দেখছিল আর বলছিল, বাহ কি সুন্দর অভিনয় করছে সে। এই মেয়েটিও মোহে পড়ে যায় আর বলে, আমিও তো চাই আপনার দরবারে কাজ করতে, কিন্তু ক্রাউন প্রিন্স তো আমাকে ছাড়বে না, আপনি আমাকে রক্ষা করুন। লর্ড ফেং তখন বলে, অবশ্যই, তুমি শুধু একটা কাজ করবে, সেটা হলো যেভাবেই হোক ক্রাউন প্রিন্সের কাছ থেকে লিনাকে সরানোর চেষ্টা করবে, কারণ লিনা এখন প্রেগনেন্ট। ওকে যদি তুমি কোনো রকমের সরাতে পারো আর ক্রাউন প্রিন্সকে ফাঁসাতে পারো, তাহলে তোমাকে আমি সারা জীবনের জন্য আমার এখানে রেখে দিব, তুমি আমাকে সার্ভ করতে পারবে। মেয়েটি তখন খুশি হয় খুব আর বলে, আমি অবশ্যই চেষ্টা করব, বলে এখান থেকে চলে যায়। এদিকে শিয়াংকে দেখতে পাই। ওই মেয়েটি চলে যাওয়ার পরে শিয়াং ফেংকে বলে, তুমি কি দারুণ অভিনয় করেছো। শুধু কি অভিনয়, তোমার এটা একদম হৃদয়হরণ টাইপের একটা ব্যাপার ছিল, আমিই তো মুগ্ধ হয়ে গিয়েছি। ফেং তখন বলে, কেমন দিলাম? ও বলে, খুবই দারুণ দিয়েছো, আমি নিজেই তো গলে যেতাম। ফেং তখন ওকে বলে, আগামীকাল আমি প্যালেসে থাকবো না, তাই তুমি আমার জন্য রাত্র পর্যন্ত ওয়েট করো। এটা বলে ফেং সোজা একটা জঙ্গলে চলে আসে। আসলে ফেং এর আজকেও ট্রাইবুলেশন হওয়ার কথা ছিল, যেহেতু ফেং এখন ইমমর্টাল হয়ে গিয়েছে এবং সে যতদিন না স্বর্গে চলে যাচ্ছে ততদিন পৃথিবীতে থাকার কারণে তাকে এই আঘাতের মুখোমুখি হতে হবে প্রতিদিন। তো সেদিনও ফেং ও আঘাতের জন্য একটা জঙ্গলে গিয়েছিল আর শিয়াং ওর জন্য সারাদিন ধরে ওয়েট করে ওকে কোথাও পায় না। ঠিক তখনই শিয়াংয়ের সঙ্গে দেখা করতে আসে হাউ আর বলে, আমি আসলে আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। ঠিক তখন আমরা দেখতে পাই জানালা দিয়ে ওদের কথোপকথন দেখছিল আরেকটা লোক, আর এটা হলো লিনার সেই ভাই। লিনার ভাই মূলত হাউ কি করে সেটা দেখছিল। ও দেখতে পায় যে হাউ একটা ফিতা নিয়ে সেটা শিয়াংয়ের গলায় আটকে শিয়াংকে মারার চেষ্টা করছে, আর এদিকে ট্রাইবুলেশন চলছিল ফেংয়ের, কিন্তু ফেং তাও বারবার কণ্ঠ শুনতে পাই শিয়াংয়ের। শিয়াং বলছিল, বাঁচাও বাঁচাও শিয়াল, তুমি আমাকে বাঁচাও। যদিও ফেংয়ের অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও ফেং ওই জায়গা ছেড়ে খুব দ্রুতই এখানে চলে আসে আর শিয়াংকে উদ্ধার করে। আর তখন ও নয়লেজ বের হয়ে আসে বাইরে থেকে। এটা আবার দেখতে পায় লিনার ভাই, দেখেই তো সে খুব ভয় পেয়ে যায় আর বলে, এখানে একটা ডেমন আছে বলে চিৎকার করতে করতে রাজার কাছে ছুটে আসে। এদিকে রাজাকে আজকে মারবে বলে এখানে এসেছিল ক্রাউন প্রিন্স, কিন্তু সে মারার আগেই এখানে এসে লিনার ভাই হাজির হয়ে যায় আর এই কথাটা জানায় যে ফেং একটা ডেমন। তখন ক্রাউন প্রিন্স বলে, তাহলে তাকে টেস্ট করা হোক। এদিকে আমরা দেখতে পাই এরা দুজন একটা ইলিউশন ওয়ার্ল্ডে চলে গিয়েছিল। শিয়াং ফেংকে বলে, তোমার এই অবস্থা কেন? কিন্তু ফেং তো ওকে কোনো কথাই বলে না। ওর যে এখন প্রতিদিন একটা করে আঘাত আসবে আকাশ থেকে, এই কথা ও ওকে জানায় না। এদিকে বায়ুকে দেখতে পাই, সে সব জায়গায় শিয়াংকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোথাও পাচ্ছে না। কিছুক্ষণ পরে ওরা সবাই ওই ইলিউশন ওয়ার্ল্ডে চলে আসে, আর ঠিক তখন এখানে মাউজিনও চলে এসেছে। মাউজিন বলে, আপনার তো অনেক অসুস্থ থাকার কথা। মাউজিন তো ওর সামনে বলেই ফেলেছিল প্রায় যে আজকে তার ট্রাইবুলেশন হয়েছে, কিন্তু হুট করে থেমে যায়। মাউজিন বলে, একটু আগে যখন আমি শিয়াংয়ের কাছে ছিলাম তখন কেউ একটা আমাকে ডাকে, আমি কিচেনে গিয়ে দেখি যে আমি একটা ট্রাপের ভিতরে আটকা পড়েছি, কোনোভাবেই ওখান থেকে বের হতে পারছিলাম না। তো ফাইনালি এখন পেরেছি। আমার মনে হয় এই রাজ্যে আরও একজন কাল্টিভেটর আছে। অন্যদিকে আমরা সঙ্গে দেখি, মানে লিনার ভাইকে, সে বলছিল, সত্যি সত্যি ফেং একজন ডেমন, তাই ফেংকে ডেকে পাঠায় রাজা, আর সাথে সাথে এখানে দুজন ডেমন হান্টারকেও পাঠানো হয়। এরা আবার একটা বিশেষ ধরনের ইউনিভার্স রিং দিয়ে নাকি বিভিন্ন ডেমনকে শনাক্ত করতে পারে। যে ডেমনের আসল রূপ সেই ডেমন হিসাবেই তাকে সবার সামনে আনতে পারে। যেমন ওর সাথে যে মেয়েটি ছিল সে একটা খরগোশ, তবে সে মানুষ রূপে সেজে থাকে, রিংয়ের ভিতরে পড়ার কারণে সে খরগোশ রূপে আসে। কিন্তু এদিকে লর্ড ফেং একা একা ওই রিংয়ের ভিতরে যাবে না, সে নিয়ে যাবে সাথে করে ক্রাউন প্রিন্সকেও, কারণ ক্রাউন প্রিন্সকে নিয়েও নাকি কথা হচ্ছে যে সেও একজন ডেমন, আর এটা ওরা আলাদা করে আগে থেকেই চিন্তা ভাবনা করে এসেছে। নিং লর্ড ফেংকে আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে তার ভাই চেষ্টা করছে যেভাবেই হোক সবার সামনে লর্ড ফেংয়ের আসল পরিচয়টা উন্মোচন করতে, কিন্তু সে যদি তার ভাইয়ের সাথে ওই রিংয়ের ভিতরে গিয়ে দাঁড়ায় তাহলে সে কখনো তার আসল রূপে আসবে না, কারণ
ক্রাউন প্রিন্স আসলে এরকম দিনে জন্মগ্রহণ করেছিল যেদিন অনেক শক্তিশালী আবহাওয়া ছিল চারিদিকে। সেজন্য ক্রাউন প্রিন্সের শরীরে ইন পাওয়ার অনেক বেশি। আর ক্রাউন প্রিন্স যেহেতু অনেক বেশি ইনের শক্তিধারী, সেজন্য ওর পাশে যখন লর্ড ফেং গিয়ে দাঁড়ায় তখন ও কোনোভাবেই নিজের আসল রূপে আর আসে না। এভাবে লর্ড ফেং আজকে বেঁচে যায়। রাজা তখন বলে, তোমরা আমার লর্ড ফেংয়ের উপরে এভাবে কেন অত্যাচার করছো? সে কোনো ডেমন নয়, এটা আমি অনেক আগে থেকেই জানি। যাই হোক, এবারের মতো বেঁচে গিয়ে ওরা সবাই যার যার রুমে চলে এসেছিল। কিন্তু এখানে আসার পরে ফেংকে বায়ু বলে, তুমি এভাবে আর কতদিন পৃথিবীতে থাকবে? তখন ফেং বলে, আমি পৃথিবী থেকে যাব না, এটাই সিদ্ধান্ত নিয়েছি। বায়ু তখন বলে, কিন্তু প্রতিদিনই তো তাহলে তোমাকে স্ট্রাইকের শিকার হতে হবে। এদিকে শিয়াং তো কোনো কিছু বুঝতে পারছে না, কিন্তু ফেং তো অনেক কষ্টে আছে। আর অন্যদিকে আমরা সংকে দেখতে পাই, ওকে কারাগারে নিয়ে আসা হয়েছিল যেহেতু ও লর্ড ফেং এর নামে মিথ্যা বলেছে সেজন্য, যদিও ও কিন্তু মিথ্যা বলেনি। তখন ওর সঙ্গে গংশান দেখা করতে আসে। এখানে গংশাং এবং ওই সং এর কথোপকথনের ভিতরে আমরা জানতে পারি ক্রাউন প্রিন্স যেদিন অনেক বেশি ড্রাঙ্ক হয়ে লিনাকে রেপ করেছিল সেটার পিছনে আসলে এই গংশাংই দায়ী। সেই টাকা দিয়ে লিনার ভাইকে কিনে নিয়েছিল এবং তারাই ড্রাঙ্ক করে দিয়েছিল ক্রাউন প্রিন্সকে। এদিকে আমরা দেখতে পারি হাউ যে একটু আগে শিয়াংয়ের সঙ্গে একটা অন্যায় করেছে, সেটার জন্য বোঝাপড়া করতে হাউ এর সামনে আসে ফেং আর বলে এটা সে কেন করেছে। তখন হাউ বলে, আপনি আমাকে ক্ষমা করবেন, আমাকে এটা করতে বাধ্য করেছিল ক্রাউন প্রিন্স। ক্রাউন প্রিন্স আসলে ভয় পাচ্ছে, কারণ শিয়াংয়ের বাবার মৃত্যুর জন্য নাকি ক্রাউন প্রিন্স দায়ী, তাই সে শিয়াংকেই সরিয়ে দিতে চেয়েছিল। আর এদিকে আমরা সেই দাসীটিকে দেখতে পাই যে ক্রাউন প্রিন্সের হয়ে কাজ করে। তার হাতে একটা ঔষধ দেয় আজকে মাউজিন। এটা মূলত ছিল একটা বিষ। ওই ঔষধটা একটা খাবারের সঙ্গে মিশিয়ে ওই দাসী সোজা লিনার জন্য নিয়ে আসে আর বলে, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে, এই ঔষধটা খেয়ে নিন, এটা বলে এখানে রেখে চলে যায়। ওই ঔষধটা তখন ওকে ক্রাউন প্রিন্স খাইয়ে দিতে গেলে লিনা খায় না। ক্রাউন প্রিন্স তখন ওর গলা টিপে ধরে বলে, খুব দ্রুতই আমাদের সন্তান পৃথিবীতে আসবে, তুমি ঔষধ খাচ্ছ না, কিন্তু কেন? এটা বলে ওকে আরও মারতে ধরতে লাগে। এতে লিনা বলে, তুমি চাইলেও আমাকে ঔষধ খাওয়াতে পারবে না। তখনই রাজা এসে এই দৃশ্য দেখে ফেলে। লিনা তখন বলে, দেখুন বাবা, আমি ঔষধ খেতে চাচ্ছি না, কারণ ওই ঔষধের ভিতরেও বিষ মিশিয়ে দিয়েছে, আর খাচ্ছি না বলে ও আমাকে এভাবে মারধর করছে। তখন সেই দাসীকেও ডাকা হয় আর ওই দাসীও জানায় যে না, একটু আগে এই পয়জনটা সে তো দিয়ে যায়নি, ক্রাউন প্রিন্স তার স্ত্রীর জন্য নিজে এই ওষুধটা নিয়ে এসেছে। আসলে এটা তো সবই শিয়াংদেরই পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, কারণ যাতে এখান থেকে খুব দ্রুতই লিনা বাইরে চলে যেতে পারে। এখান থেকে সবাই যাওয়ার পরে লিনা আলাদা করে রাজার সঙ্গে কথা বলে। রাজা বলে, তুমি আমার মেয়ের মতো, তাই আমি সবসময় তোমাকে দেখে রাখবো। লিনা বলে, যদি আমি আপনার মেয়ের মতো হতাম তাহলে কি আপনি আমাকে এখানে আটকে রেখে দিতেন? আপনার ছেলে আমাকে রেপ করেছে সত্য, তার সঙ্গে আপনি আমাকে বিয়ে দিয়েছেন, অথচ আপনার মেয়ের সাথে কেউ এই কাজ করলে আপনি তাকে মেরে ফেলতেন। তাই বাবা, শেষবারের মতো আপনি যদি আমাকে বিন্দু পরিমাণ ভালোবেসে থাকেন তাহলে আমি আপনার কাছে একটাই রিকোয়েস্ট করব, আর সেটা হলো আপনি আমাকে এখান থেকে যাওয়ার অনুমতি দিন। আমি আপনার ছেলেকে হয়তো ডিভোর্স দিতে পারবো না, কারণ সে আমাকে বলেছে মৃত্যুর আগ অবধি সে আমাকে ডিভোর্স দিবে না। তাই আমি চাই অন্তত আপনি এটা গ্রান্ট করুন যাতে আমি এই প্যালেস থেকে বাহিরে দূরে কোথাও চলে যেতে পারি। রাজা তখন আর না করতে পারে না। রাজা তখন বলে, যদি তুমি এতেই সুখী হও তাহলে আমি তোমাকে অবশ্যই এই পারমিশনটা দিলাম। এর পরের দিন দেখতে পাই যে এখানে লর্ড ফেং অনেক বেশি খুশি হয়েছিল, কারণ এই মেয়েটি মানে এই দাসীটি ফাইনালি লিনাকে এই প্যালেস থেকে বের করে দেওয়ার একটা সুযোগ করে দিয়েছে। এদিকে আমরা রাজাকে দেখি। রাজা অনেক দূরে দাঁড়িয়েছিল যখন লিনা এখান থেকে চলে যাচ্ছিল। লিনা সোজা একটা জঙ্গলের ভিতরে আসে যেখানে হাওয়ের সঙ্গে দেখা করে। ওদের সাথে তখন এসেছিল শিয়াং এবং আরও একটা মেয়ে। যাই হোক, এখানে আমরা গংশানকে দেখতে পাই। সে আগে থেকেই এই জঙ্গলের ভিতরে ওয়েট করছিল, কারণ সে জানে তার ছেলে আজকে এরকম কোনো একটা অঘটন ঘটাবে। তাই সে নিজের ছেলেকে অনেক কটু কথা বলছিল আর বলছিল, ওই মেয়েটির জন্য কি তুমি তোমার ব্রাইট ফিউচারকে একদম নষ্ট করে দিবে? আর এই মেয়েটির জন্য আমাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। আমরা যে আভিজাত্যের মুখ দেখেছিলাম সেটা নষ্ট হয়ে যাবে। আমি সেটা চাই না। তুমি মেয়েটিকে এক্ষুনি রাজ্যে ফেরত পাঠাও, না হলে ক্রাউন প্রিন্স জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। আর তাছাড়া এই মেয়েটির ভিতরে কি এমন আছে? ক্রাউন প্রিন্সকে তো আমরাই ড্রাঙ্ক বানিয়ে এই মেয়েটির কাছে পাঠিয়েছিলাম, যাতে এই মেয়েটিকে ব্যবহার করে আমরা ক্রাউন প্রিন্সকে পুরোপুরিভাবে কিনে নিতে পারি। আর সেটাই হয়েছিল। সমস্ত কিছু আমাদের কথা অনুযায়ী হচ্ছিল। এখন কিনা তুমি সব বানচাল করে দিচ্ছ। এই কথা শুনে অনেক বেশি কষ্ট পায় হাউ, আর নিজের পেটে নিজেই ছুরি দিয়ে বলে, আমার জন্য যেহেতু এত কিছু হয়েছে তাই আমি নিজেই এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। এতে তো লিনা অনেক ভেঙে পড়ে। সিন কাট হয়। পরের দিনের দৃশ্য আমরা দেখতে পাই। মাউজিন এসেছে লর্ড ফেংয়ের কাছে। মাউজিন এসে বলে, আপনি আমাকে যে ধুতরা ফুল গাছটা খুঁজতে বলেছিলেন আমি সেটা খুঁজে পেয়েছি। এরপরে মাউজিন ওদেরকে সেই ফুল গাছের কাছে নিয়ে আসে। এই গাছটি অলরেডি এখন মারা যাচ্ছে, আর এই গাছটি এখানে কে লাগিয়েছে এটা সবাই চিন্তা করতে লাগে, কারণ ধুতরা ফুল খুবই বিষাক্ত একটা ফুল।
ফুল, আর এই ফুলটা ছিল একদম লিনার যে কটেজ সেই কটেজের আশেপাশে। আর এই ধুতরা ফুলের জন্যই মূলত লিনার প্রথম যে বাচ্চাটা গর্ভে ছিল সেটা মিসক্যারেজ হয়েছিল। এখন এই ফুলটা কেউ কি ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে, নাকি এটাই এমনিই কারোর হাত থেকে অসাবধানতাবশত বীজ পড়ে হয়ে গিয়েছে? কিন্তু এখানকার সমস্ত কিছু শুকে শুকে এখানে আরও একটা জিনিস আবিষ্কার করে মাউজিন। দেখা যায় এখানে রক্তমাখা একটা কাপড় লুকানো আছে, যে কাপড়টা ছিল শিয়াংয়ের বাবার। সিন কাট হয়, আমরা দেখতে পাই গংশান এবং হাওকে। হাও আসলে মারা যায়নি, সে খুব ভালোভাবে বহাল তবিয়তে সুস্থ আছে। গংশান বলে, একটা মেয়ের জন্য তুমি এরকমটা কেন করলে? হাও তখন বলে, তুমি কি আমার প্ল্যানটা বুঝতে পারোনি? আমি তো সবসময়ই চেয়েছি যাতে রাজপরিবারের নিজের অবস্থানটা আরও দৃঢ় করতে পারি। গংশান বলে, মানে আমি বুঝতে পারছি না। হাউ বলে, হ্যাঁ, তোমরা যেদিন বিষ খাইয়েছিলে ক্রাউন প্রিন্সকে এবং তাকে ড্রাঙ্ক বানিয়ে ফেলেছিলে আর লিনার কাছে পাঠিয়েছিলে, সেই সমস্ত কথাই আমি জানতাম, কারণ সেদিন জঙ্গলের পাশে আমি উপস্থিত ছিলাম। কিন্তু তা সত্ত্বেও আমি লিনার কাছে যাইনি, কারণ আমিও চেয়েছিলাম লিনা ক্রাউন প্রিন্সকে বিয়ে করুক, তারপরে আমি ওর সঙ্গে পরকীয়া সম্পর্ক রাখব এবং একসময় আমি লিনার গর্ভে আমার সন্তানকে দিব, যাতে সে একদিন রাজসিংহাসনে বসতে পারে। গংশান তখন বলে, তুমি কি পাগল হয়েছো? এটা যদি কোনোভাবে কেউ জানাজানি হয়ে যায় তাহলে তো সব সর্বনাশ হয়ে যাবে। ও তখন বলে, এই কথাটা কেবলমাত্র তুমি জানো, তাই তোমাকেও আমি আর বাঁচিয়ে রাখতে চাই না বলে ওর বাবাকেও ও মারতে চায়। যেদিন লিনাকে রেপ করেছিল ক্রাউন প্রিন্স, সেদিন সত্যি সত্যি হাউ সমস্তটাই জানতো, জেনেও ও লিনাকে এভাবে বিক্রি করে দিয়েছিল। তার বাবা বলে, তুমি এতটা নিকৃষ্ট, এটা তো জানতাম না। হাউ তখন বলে, কেন? তুমি তো এটাই চেয়েছিলে যাতে আমার ফিউচার ব্রাইট হোক, তো এখন আমি যখন সিংহাসনের দিকে তাকাচ্ছি তখন তোমার ভালো লাগছে না? এটা বলে তার বাবাকে মেরে দেয়। কিন্তু এখানে ততক্ষণে উপস্থিত হয়ে গিয়েছে লর্ড ফেং, আর ফেং সমস্তটাই জানতে পেরেছে। কিন্তু লর্ড ফেং কোনোভাবেই এখানে হাওয়ের সঙ্গে ফাইট করে পারে না, কারণ হাউ ছিল অনেক বড় কাল্টিভেটর। এদিকে শিয়াংকে দেখতে পায়। শিয়াং তার বাবার ওই যে কাপড়টা সেটা নিয়ে সোজা গিয়েছিল লিনার কাছে। লিনা এখন আবারও প্যালেসে ফিরে এসেছে। শিয়াং বলে, 2 বছর আগে এরকম একটা দিনে এই কাপড়টা তোমার বাড়ির আশেপাশে পোতা হয়েছিল, তুমি কি জানো সেদিন ওখানে কে ছিল? লিনা তখন বলে, হ্যাঁ, সেদিন হাও আমার সঙ্গে দেখা করতে এসেছিল। শিয়াং বলে, তুমি কি হাওকে সত্যিই বিশ্বাস করো? তুমি কি এটা মনে করো যে সে তোমাকে কোনো মিথ্যা বলবে না? লিনা বলে, হ্যাঁ, আমি তাকে বিশ্বাস করি, কারণ সে আমার সন্তানের বাবা হতে চলেছে। তখনই আমরা একটু ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেদিন ওরা সবাই একসঙ্গে খেয়ে একটু ড্রাঙ্ক হয়ে ফিরছিল লিনা, ঠিক সেদিনই ওদের ভিতরে একটা ইন্টিমেসি তৈরি হয়েছিল এবং সেদিন থেকে হাওয়ের সন্তানকে ক্যারি করছে লিনা। এই কথা শুনে শিয়াং বলে, সে যদি সত্যিই তোমাকে ভালোবাসতো তাহলে তোমার বিয়ের পরেও সে তোমার সঙ্গে এরকম একটা সম্পর্ক রাখতো না। আমার মনে হয় যে এই হাউকে একটু টেস্ট করা উচিত, কারণ সে আদেও তোমার সঙ্গে মিথ্যা বলছে কি সত্য বলছে সেটা তুমিও স্পষ্ট করে বলতে পারো না, তাই তুমি আমার কথা মতো কাজ করো। এটা বলে ওকে নিয়ে আসে হাউয়ের সামনে। ওর গলায় ছুরি ধরে শিয়াং, আর শিয়াং বলে, তুই বল যে আমার বাবাকে কি তুই মেরেছিস? আমার বাবার কাপড়টা লুকানো ছিল, আমার বাবা এখন কোথায়? কিন্তু হাউ কোনো কিছুই স্বীকার করে না আর বলে, লিনা, তুমি কি আমাকে ভুল বুঝছো? ঠিক তখনই এখানে লর্ড ফেং আসে আর সমস্ত সত্যটা জানিয়ে দেয়। লর্ড ফেং প্রথমত শিয়াংকে বলে, তোমার বাবাকে তো এই হাউ মেরেছে, আর তাছাড়া লিনা যে ক্রাউন প্রিন্সের বাচ্চাটা গর্ভে ধারণ করেছিল সেটা যে মিসক্যারেজ হয়েছিল সেটার পিছনেও এই হাউই দায়ী। আসলে হাউই ওখানে ধুতরা গাছ লাগিয়েছিল। হাউ তখন ওদের উপরে একটা স্পেল করলে ওরা এখান থেকে গায়েব হয়ে সরে যায়, ইলিউশন অলরে চলে আসে। এখন তো শিয়াংয়ের মাথা আগুন জ্বলে যায়, কারণ তার বাবাকে এত দিন ধরে সে খুঁজছে আর ফাইনালি জানতে পেরেছে তার বাবা নাকি মারা গিয়েছে। অন্যদিকে লিনার তো মনটা একদম পুরো ভেঙে গিয়েছে। লিনা বলে, তার মানে তুমি সমস্তটাই জানতে? আমি তোমাকে এত ভালোবেসেছি, যেদিন ক্রাউন প্রিন্স আমাকে রেপ করে সেই ঘটনাও তুমি জানতে। ঠিক আছে, তাহলে যেহেতু তুমি সমস্ত কিছু এভাবে অভিনয় করেছো, তাই আমিও আমার জীবনে রাখতে চাই না বলে ও নিজের পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয়। ও বলে, তুমি আমাকে ইউজ করেছো, কখনো ভালোই বাসনি। এটা বলে ওখানেই মারা যায়। হাউ তখন কাঁদতে লাগে, যদিও ওর তো এটা ন্যাকা কান্না ছিল। লাশটা নিয়ে সোজা ক্রাউন প্রিন্সের সামনে চলে আসে। আসল কষ্টটা পেয়েছিল ক্রাউন প্রিন্স নিজে, কারণ সে যতই অ্যাবিউজ করতো তার স্ত্রীকে, সে সত্যি সত্যি লিনাকে খুব ভালোবেসেছিল, আর সেজন্যই তো সে দ্বিতীয় কোনো স্ত্রী কখনো গ্রহণ করেনি। সে এখনও মনে করছে লিনার পেটে যে বাচ্চাটা ছিল সেটা তারই। হাউ বলে, লিনাকে মেরেছে মূলত লর্ড ফেং আর শিয়াং দুজনে মিলে। তখন খুবই রাগ হয়েছে ক্রাউন প্রিন্সের আর বলে, ওদের মতো এত খারাপ মানুষ আমি দেখিনি, ওদের দুজনেরই গর্দান চাই আমি। এদিকে দেখি সংকে, তাকে তো কারাগারে রাখা হয়েছিল, তাকে কারাগার থেকে খুলে দেয় বোনের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য। এদিকে রাজার কাছে দেখতে পাই এসেছিল হাউ, সাথে এসেছিল আরও কিছু সৈন্য নিয়ে। এখন হাউ বলে,
আমি আজকে আপনার কাছে বিশেষ একটা কথা বলতে এসেছি। লর্ড ফেংকে আপনি অনেক বিশ্বাস করেন, কিন্তু সে তো আমার বাবাকে মেরেছে, সাথে মেরেছে লিনাকেও। রাজা বলে, আর এই দুটো লাশ কে খুঁজে পেয়েছে? হাউ তখন বলে, দুটো লাশই আমি খুঁজে পেয়েছি। রাজা তখন বলে, তাহলে আমি বুঝতে পেরেছি কে তোমার বাবাকে আর কে লিনাকে মেরেছে। রাজা আসলে অনেক বুদ্ধিমান। এদিকে আমরা দেখতে পাই ইলিউশন অলরেডি চলে এসেছিল বায়ুও, কারণ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না শিয়াং আর ফেংকে। এখানে এসে বায়ু জানতে পারে শিয়াংয়ের বাবাকে হত্যা করা হয়েছে, আর হাউ এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। শিয়াংয়ের তো এখন মনে মনে প্রচুর রাগ হচ্ছে, ওই হাউকে মেরে ফেলবে বলে। এখন বায়ু বলে, ঠিক আছে তোমরা এখানেই থাকো, কারণ রাজা এক্ষুনি তোমাদের তলব করবে, আমি বরং ওর মুখোমুখি হচ্ছি। বায়ু এবার হাওয়ের সামনে আসে, আর এখানে এসে জানতে পারে বায়ু যে ক্লানের সদস্য, এই ছেলেটিও সেই ক্লানেরই সদস্য। তার মানে ওর বড় সিনিয়র হয় এই হাউ। হাউ বলে, তোমার বাবা চেয়েছিল সবসময় তোমাকে বড় কাল্টিভেটর বানাতে, তুমি সেটা হতে পারোনি, তাই আমি হচ্ছি। তো এখন তোমার উচিত আমাকে হেল্প করা। বায়ু বলে, তোকে হেল্প কখনোই করবো না। কিন্তু না, বায়ুকে অনেকটাই কনভিন্স করে ফেলেছিল হাউ, যদিও হাউ কিন্তু কনভিন্সড হয়নি। হাউ ওকে কথা দিয়ে এসেছে যে ওকে হেল্প করবে, কিন্তু এদিকে এদেরকে এসে বলে যে আমি ওর সঙ্গে হেল্প করার নাটক করছি। ও আমার কাছে জিজ্ঞেস করেছে এই ইলিউশন অলটা কোথায়, তো আমি ওর হাতে লিখে দিয়েছি এই ইলিউশন অলটা কোথায়। এখন ও এখানে আসবে আর হয়তো শিয়াংকে আক্রমণ করবে। আসলে হাউ কিন্তু বায়ুকে এখন পুরোপুরিভাবে বিশ্বাস করেছে, আর ওই যে ইলিউশন অলটার ভিতরে ও নিজেও চলে এসেছে। এখানে এসে শিয়াংকে প্রথমে ধরে আর বলে, যদি শিয়াংকে বাঁচাতে চাস তাহলে ফেং তুই চলে আসিস আমার কটেজে। এটা বলে শিয়াংকে তুলে নিয়ে যায়। এদিকে ফেং মাওজিনকে বলে, আজকে আমাদের দুজনেই স্বর্গে আরোহণ করার কথা ছিল, কিন্তু মাওজিন যেহেতু আমি যেতে পারছি না, তাই তুমি কিন্তু অবশ্যই স্বর্গে চলে যেও। মাওজিন বলে, আমি আপনাকে ছেড়ে যাব না, কিন্তু তাও ফেং বলে, না, তোমার 1000 বছরের কাল্টিভেশন তাহলে নষ্ট হয়ে যাবে। এদিকে ফেং চলে এসেছে হাওয়ের কটেজে। সেখানে ওর জন্য প্রস্তুত করা হয়েছে অনেক বড় শিকলের একটা বদ্ধ ঘর, যার ভিতরে ওকে প্রবেশ করতে বলা হয়, মূলত ওকে এখানে আটকানোর জন্যই। লর্ড ফেং তো প্রথমে ঢুকতে চাইছিল না, তখনও শিয়াংয়ের উপর অত্যাচার শুরু করে যাতে লর্ড ফেং ওই কেজের ভিতরে প্রবেশ করে। এদিকে আমরা ক্রাউন প্রিন্সকে দেখতে পাই, সে আজকে ফর্মাল ড্রেস পরে সোজা রাজদরবারে চলে এসেছে। মূলত সে আজকে তার বাবার কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করতে চায়। সে তার বাবাকে এসে বলে, আপনি তো আমাকে বলেছিলেন আজকে এই রাজ্যের সমস্ত ক্ষমতা আপনি আমার উপর হস্তান্তর করবেন। রাজা তখন বলে, আমি কখনো এই কথা বলেছি? ঠিক তখনই এখানে হাউ এসে হাজির হয়ে যায়। হাউ সাথে করে নিয়ে এসেছে শিয়াং আর লর্ড ফেংকেও। হাউ এসে বলে, আপনাদের সবাইকে বলেছিলাম না এখানে একটা ডেমন আছে? আর হ্যাঁ, ফেং হলো সেই ডেমন। একটু পরেই ওর উপরে ট্রাইবুলেশন শুরু হয়ে যাবে, দেখবেন ওর উপরে আকাশ থেকে স্ট্রাইক আসবে, আর সত্যি সত্যি সবার সামনে সেই স্ট্রাইক শুরু হয়ে যায়। শিয়াং এতদিনে এই ব্যাপারটা সম্পর্কে জানলো, বাকি সবাই তো অনেক ভয় পেতে থাকে। তবে স্ট্রাইকটা শুধুমাত্র ফেংয়ের উপরেই আসছিল। শিয়াং অনেক কান্নাকাটি করতে লাগে, কারণ ফেংয়ের প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আর সবার সামনে এভাবে এক্সপোজ হয়ে গেল। সবাই তো ভয় পেয়ে যায় আর বলে, এটা দেখছি সত্যিই একটা ডেমন। শিয়াং নিজেও এই ট্রাইবুলেশনটা দেখে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। ঠিক তখনই মাঝখানে বায়ু চলে আসে। এক হাত দিয়ে সে লর্ড ফেংকে ধরে, আর এক হাত দিয়ে সে হাউকে ধরে, আর এদের ভিতরে শক্তি অদল বদল করে দেয়, যাতে হাউ এখন পুরোপুরি বায়ুর কন্ট্রোলে চলে আসে। তার মানে এখন হাউকে যেভাবে নাচানো হবে হাউ ঠিক সেভাবেই নাচবে, আর এটা ওরা আগে থেকেই প্ল্যান করেই এসেছিল। মূলত হাউ যা কিছু করতে চেয়েছে ওদের প্ল্যানের অংশ হয়ে এরা কাজ করেছে, এরা নিজেরাই ধরা দিয়েছে, আর বায়ু শুধুমাত্র হাওয়ের সঙ্গে একটা অভিনয় করেছে। এখন দেখা যায় যে ডিগ্রিটা আসলে আজকে আসার কথা ছিল ক্রাউন প্রিন্সের কাছে, সেটা একটা মিথ্যা ডিগ্রি। শিয়াং তখন হাসে আর বলে, রাজা তো কখনো কথাই দেয়নি যে সে এই রাজ্য হস্তান্তর করবে ক্রাউন প্রিন্সের কাছে, বরং ক্রাউন প্রিন্সকে একটা মিথ্যা ডিগ্রি বানানোর কথা বলেছিল হাউই ক্রাউন প্রিন্সকে ফাঁসিয়েছে। ডিগ্রিটা আমিই পড়ছি। এটা বলে ও পড়ে দেখে যে রাজা কখনোই তার এই ক্ষমতা ক্রাউন প্রিন্সকে হস্তান্তর করবে না, এটা লেখা আছে। শিয়াং তো তখন অনেক হাসতে লাগে যে আসলে রাজা এই কথা কিন্তু বলেনি, এটা একটা মিথ্যা ডিগ্রি বানানো হয়েছে, আর এই ডিগ্রিটা বানিয়েছে মূলত হাউ। আর হাউ এখানে কাজে লাগিয়েছে লিনার ভাই সংকে। ক্রাউন প্রিন্স তো এখন হাউয়ের উপর প্রচন্ড রেগে যায়। ক্রাউন প্রিন্স বলে, আমি তোকে বিশ্বাস করেছিলাম, তুই বলেছিলিস আমাকে তুই সিংহাসনে বসতে হেল্প করবি, কিন্তু তুই উল্টো আমার পিঠে ছুরি মারলি। তখন আমরা বায়ুকে দেখতে পাই। বায়ু বলে, এবার তো শুরু হবে আসল খেলা। ঠিক তখনই দেখা যায় হাউ সত্য কথা বলতে শুরু করে আর বলে, আমার বাবাকে আমি মেরেছি, আর লিনাকেও আমি মেরেছি। লিনার গর্ভে যে সন্তান ছিল সেটা আমারই ছিল, আমি সিংহাসন দখল করতে চেয়েছিলাম। এটা মূলত ওকে দিয়ে বলানো হচ্ছিল। বায়ু যে শক্তিটা ওর ভিতরে ট্রান্সফার করেছে সেটা দিয়েই মূলত ও বলে ফেলেছে। এরপরে হাউ বলে
যেহেতু আমি সমস্ত শিকারই করে ফেলেছি তাই আমার মরে যাওয়া উচিত বলে ও একটা ছুরি নিয়ে নিজের বুকে আঘাত করে। আর এই আঘাতটা একই সঙ্গে ফেঙেরও লাগে, কারণ ফেঙের শক্তিই মূলত বদল করা হয়েছিল হাওয়ের শরীরে, আর বায়ু এখন ওদের দুজনের শক্তি অদল বদল করে দেয়। আবার ফেঙের শক্তি ফেঙের কাছে চলে আসে আর হাওয়ের শক্তি হাওয়ের কাছে চলে যায়। এদিকে আমরা সেই ইলিউশন ওয়ার্ল্ড দেখতে পাই, যেখানে লি নিংকে দেখতে পাই, মূলত শিয়াংয়ের বান্ধবী। মূলত অনেক বছর আগে বাঁচিয়েছিল এই মাওজিনকে, কারণ প্রত্যেকটা জন্মে এদের দেখা হয়েছে। যেহেতু এই মেয়েটি হলো মাওজিনের রক্ষাকর্তা, তাই মাওজিনকে এখন স্বর্গে আরোহণের জন্য হেল্প করছে ওই মেয়েটি। এদের দুজনের ভিতরে এখানে চমৎকার একটা ফেয়ারওয়েল হয়ে যায়, যদিও মাওজিনের খুব কষ্ট হচ্ছিল আর লি নিংয়েরও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু লি নিং সত্যি মাওজিনকে খুব ভালোবাসে বিধায়ী তাকে স্বর্গে আরোহণ করার জন্য হেল্প করলো। কিছুক্ষণ পরে দেখা যায় যে মাওজিন এখান থেকে গায়েব হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই আবারও প্যালেসের দৃশ্য। সমস্ত মন্ত্রীরা তো ভয় পেয়ে এখান থেকে চলে যায়। রাজা শুধু চুপচাপ সমস্তটা দেখে গেল। এখানে হাওয়ের যেহেতু এখন জ্ঞান ফিরে এসেছে, হাও বলে, তোমরা সবাই আমার সঙ্গে চিট করেছো, তাই আমি এখন কোনো মতেই শিয়াংকে ছাড়বো না। শিয়াংয়ের বাবাকে আমি যেভাবে মেরেছি, শিয়াংয়ের বাবা দেখে ফেলেছিল আমি ধুতরা গাছ লাগাচ্ছি, শুধু ওই একটা কারণের জন্য শিয়াংয়ের বাবাকে মেরে ফেলেছে হাও। কতটা ক্রুয়েল ভাবা যায়। শিয়াং বলে, শুধু ওই কারণের জন্য তুই আমার বাবাকে মেরে ফেলেছিস? তো যদি ন্যূনতম কোনো বিবেক থেকে থাকে তাহলে বল, আমার বাবার লাশটা তুই কোথায় রেখেছিস? এই কথা শুনে হাও অনেক হাসে আর বলে, তোর বাবার লাশ? আসলে আমি এমন একটা ডিজলভ লিকুইড দিয়েছিলাম তোর বাবার লাশে যে সেটা পুরোপুরি পানি হয়ে গিয়েছে, সেটা আর এই দুনিয়ার কোথাও অবশিষ্ট নেই। এতে শিয়াং আরও কাঁদতে লাগে। শিয়াং এরপরে ওর হাতে একটা কামড় দিলে ও হাত সরিয়ে নেয় আর শিয়াংকে ধরে ফেলে বায়ু। আর এদিকে যেহেতু লর্ড ফেংয়ের ট্রাইবুলেশন শেষ হয়ে গিয়েছিল, তাই সে সমস্ত কেসটা ভেঙে ফেলে। আর অন্যদিকে মাওজিনকে দেখতে পাই স্বর্গে আরোহণ করতে করতে ও হুট করে আবার দুনিয়াতে ফিরে আসে। এদিকে লর্ড ফেং নিজেকে মুক্ত করার পরে সোজা হাউকে মারতে যায়, কারণ হাউ এত এত অন্যায় করেছে যে ওর সত্যি সত্যি মরে যাওয়া উচিত। ও যখনই হাউকে মারতে যাচ্ছিল, হাউ বলে, তুই যদি আজকে আমাকে মেরে ফেলিস তাহলে আমার সাথে সাথে তুইও মরে যাবি। এর কারণটা হলো, কোনো ইমমর্টাল যদি দুনিয়ার কোনো মানুষকে মেরে ফেলে তাহলে সেই মানুষটি মারা যাবার সাথে সাথে ওই ইমমর্টালটিও মারা যাবে। ঠিক তখনই মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে মাওজিন, আর মাওজিন নিজের হাতেই মেরে দেয় হাউকে। হাওয়ের তো মুখ দিয়ে রক্ত ঝরতে লাগে আর ও অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। মূলত ও এখানে মারাই যায়। মাওজিনকে এটা করতে দেখে ভীষণই অবাক হয়ে যায় লর্ড ফেং, কারণ এখন লর্ড ফেংয়ের এখানে মারা যাওয়ার কথা ছিল, আর সেখানে মাওজিন যে একটা মানুষকে হত্যা করলো, আর মাওজিনও তো ইমমর্টাল হয়ে গিয়েছে, তাই একটু পরে এই দুনিয়া থেকে মাওজিনও পুরোপুরিভাবেই একদম বিলীন হয়ে যাবে। তো ও বিলীন হতে শুরু করে, তবে যাওয়ার আগে ও বলে যায়, লর্ড ফেং, আপনি আমার দেখা সব থেকে সুন্দর মাস্টার, আর আমি এখন মরেও সুখ পাবো। তাছাড়াও বায়ুকেও বলে যায়, তুমি সবসময় ভাবতে না যে তোমার বংশধরকে আমার মাস্টার মেরেছে? দেখেছো, আমার মাস্টার কখনো কাউকে মারেনি, কাউকে মারলে সে নিজেই এই দুনিয়া থেকে উধাও হয়ে যেত। এখন তো লর্ড ফেংয়ের খুব কষ্ট লাগে, কারণ লর্ড ফেং গত 1000 বছর ধরে এই কুকুরটাকে অর্থাৎ মাওজিনকে নিজের সাথে রেখেছিল। ওর প্রচণ্ড কষ্ট হয়। এদিকে লিনিংকে দেখতে পাই। লিনিং এখনও জানেই না যে মাওজিন আসলে স্বর্গে চলে গেল নাকি পৃথিবীতে গেল, আর ওকে কেউ জানায়ও না। এদিকে বায়ুকে দেখতে পাই। বায়ু সমস্ত কথা জানিয়ে দেয় শিয়াংকে যে যদি এখন লর্ড ফেং স্বর্গে চলে না যায় তাহলে প্রতিদিন তার উপর স্ট্রাইক আসতে থাকবে, তাকে নিদারুণ যন্ত্রণা সহ্য করতে হবে। শিয়াংয়ের এতে খুব খারাপ লাগে। বায়ু এটাও বলে যে তোমার উচিত যেভাবেই হোক লর্ড ফেংকে স্বর্গে যেতে সাহায্য করা। এছাড়া বায়ু তার নিজের ভালো লাগার কথাটাও আজকে শিয়াংকে জানিয়ে দেয়, যদিও ও জানে শিয়াং শুধুমাত্র লর্ড ফেংকেই ভালোবাসে। এরপর থেকে শিয়াংকে দেখি সে লর্ড ফেংয়ের সঙ্গে একদম ভালো করে আর কথা বলছিল না, বরং সে একটু ভাব দেখিয়ে চলছিল বায়ুর সঙ্গে, যাতে লর্ড ফেং ওর উপরে রাগ করে সোজা স্বর্গে চলে যায়। এদিকে নিংকে দেখতে পাই, সে একটু আগে বায়ুর কনফেশন শুনে ফেলেছিল যেটা সে শিয়াংকে করেছিল। নিং বলে, তুমি থাকো আর না থাকো, আমার ভালোবাসা তোমার প্রতি চেঞ্জ হবে না, তবে হয়তো এখানেই আমাদের শেষ দেখা, আর কখনো আমাদের দেখা হবে না বলে ও বিদায় জানিয়ে দেয়। যদি বায়ু কখনো ভালোবাসতে পারে ওকে, তাহলে যেন তার সামনে গিয়ে দাঁড়ায়। আর এদিকে ফেং সিদ্ধান্ত নিয়েছে সে স্বর্গে যাবে না। আর অন্যদিকে লিনিংকেও ও জানিয়ে দেয় যে মাওজিন মারা যায়নি, বরং মাওজিন নাকি স্বর্গে চলে গিয়েছে, যাতে লিনিং অন্তত কষ্টটা কম পায়। অন্যদিকে আমরা দেখতে পাই লর্ড ফেং সেদিন বসেছিল আর ওর সঙ্গে দেখা করতে আসে শিয়াং। শিয়াং বলে, তুমি যেহেতু 1000 বছর ধরে বেঁচে আছো, তাই আমি জানতে চাই এই 1000 বছরে তুমি কতটা মেয়েকে ভালোবেসেছো?
লর্ড ফেং তখন বলে, শুধুমাত্র একটা মেয়েকে ভালোবেসেছি, কিন্তু 7 বার ভালোবেসেছি, 7 জন্ম ধরে ভালোবেসেছি। আর সেই গল্পটাও এখন শিয়াংয়ের সঙ্গে দিন রাত ধরে করতে থাকে। 3 দিন 3 রাত ধরে তাদের এই গল্প চলতে থাকে। লর্ড ফেং প্রত্যেকবার জন্মে যে একজন মেয়েকেই ভালোবেসেছে সেই ভালোবাসার কথাটা জানিয়ে দেয়। যখন ওই হিউম্যান রূপে পৃথিবীতে অবতীর্ণ করে তখন তার দেখা হয়েছিল সেই মেয়েটির সঙ্গে, যে সেইবার জেনারেল ছিল। তাছাড়া ওর যে প্রত্যেকটা ফেজে ওই একটা মেয়ের সঙ্গেই দেখা হয়েছে, আর একটা মেয়েকেই ও ভালোবেসেছে কিন্তু কখনো পূর্ণতা পায়নি। এই সমস্ত কথা শুনে শিয়াংয়ের মনে পড়ে যায় যে প্রতিটা জন্মেই লর্ড ফেং কেবল ওকেই ভালোবেসেছে। শিয়াং বলে, এত বড় একটা কথা তুমি কখনো আমাকে কেন বলনি? এত ভালোবেসেছো তুমি আমাকে, অথচ আমি তোমাকে কত কষ্ট দিয়েছি আমি জানতেও পারিনি। ঠিক তখনই ওর উপরে আবারও ট্রাইবুলেশন শুরু হয়ে যায়। শিয়াং চাইলেও কোনো কিছু হেল্প করতে পারছিল না, শুধু কাঁদছিল। ঠিক কিছুক্ষণ পরেই দেখে আকাশ থেকে 6 জন দেবীর মতো কেউ নেমে আসে। এরা আসলে কোনো দেবী ছিল না, এই 6 জন ছিল শিয়াং নিজে। ও যে 6টা আরও জন্ম ছিল, সেই 6টা জন্মে 6টা রূপে ও এখানে অবতীর্ণ হয়েছে। আর এই জন্মে শিয়াং দিয়ে মোট 7 জন। এরা 7 জনই যেহেতু প্রত্যেকবার লর্ড ফেংকে বাঁচিয়েছে, যেহেতু এরাই লর্ড ফেংয়ের রক্ষাকর্তা, তাই এরা সবাই মিলে আজকে তাদের সমস্ত শক্তি দিয়ে লর্ড ফেংকে স্বর্গে আরোহণের জন্য হেল্প করতে লাগে। আর শিয়াং নিজেও হেল্প করতে লাগে। এদের সবার শক্তি বলে আজকে স্বর্গে চলে যাবে লর্ড ফেং। চোখের সামনে 7 জন্মের 7 প্রেমিকাকে দেখছে, এর থেকে বড় ভাগ্য আর কি হয়। লর্ড ফেং ওদের 7 জনের দিকেই তাকাচ্ছিল, আর প্রত্যেকটা জন্মে ওদের সাথে যে সুন্দর সুন্দর সম্পর্কগুলো ছিল সেগুলো কল্পনা করতে করতে ও স্বর্গে চলে যায়। এদিকে ও যাওয়ার পরে শিয়াং অনেক কাঁদতে থাকে। শিয়াংয়ের আজ যে 6টা ভার্সন পৃথিবীতে ছিল তারাও এখান থেকে বিলীন হয়ে যায়। এরপরে লর্ড ফেংকে দেখি সে স্বর্গে আসে। স্বর্গের দেবতাদের প্রথমেই বলে, আমি স্বর্গে থাকতে চাই না, আমাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দিন। তখন স্বর্গের দেবতারা বলে, তুমি যদি পৃথিবীতে ফিরে যেতে চাও তাহলে তোমাকে প্রায়শ্চিত্ত করা লাগবে 1000 বছর ধরে। তুমি কেন ন্যূনতম একটা মানুষ হতে চাও? বরং এখানে স্বর্গে দেখো তুমি একটা দেবতা হয়ে থাকবে, তোমার হাতে অসীম পাওয়ার থাকবে। ও বলে, আমার এই পাওয়ারের সত্যিই কোনো দরকার নেই, আমি পৃথিবীতেই যেতে চাই। স্বর্গের দেবতারা তখন বলে, তাহলে তুমি পৃথিবীতে মানুষ হয়েই জন্ম নিবে, কিন্তু তার জন্য তোমাকে 1000 বছর ওয়েট করা লাগবে। তো 1000 বছর পরের দৃশ্য দেখতে পাই। এটা ছিল মডার্ন টাইম। একটি মেয়ে একটা কমিক পড়ছিল, যে কমিকটা মূলত এই 9 লেজ চলা শিয়ালের সাথে একটি সাধারণ মেয়ের প্রেমের গল্প নিয়েই ছিল। আর ওই মেয়েটিও দেখতে কিন্তু একদম শিয়াংয়ের মতো ছিল, যেহেতু এটা 1000 বছর পরের ঘটনা। শিয়াংয়েরও পুনর্জন্ম হয়েছে, আর ওর পাশে বসেছিল বায়ু। আর তারপরেই আমরা নিংকে দেখতে পাই, ও হাতে একটা তীর নিয়ে এসে বায়ুর দিকে টার্গেট করে আর বলে, আজকে তোকে শেষ করে দিব। ঠিক যেমনটা এখান থেকে 1000 বছর আগের ড্রামা শুরুর দিকে ঘটেছিল। কিছুক্ষণ পরে এখানে লি নিংও চলে আসে, যে মেয়েটা খেতে অনেক বেশি পছন্দ করত। আসলে ওরা আগের জন্মগুলোতে যারা যারা বন্ধু ছিল এখনও তারাই বন্ধু। কিছুক্ষণ পরে শিয়াং বলে, কিন্তু ফেংকে দেখতে পাচ্ছি না। এখন দেখা যায় ফেংকে। ফেং এসে ওদেরকে প্রথমে ম্যাজিক দেখায় যে ও নাকি একটা 9 লেজ বিশিষ্ট শিয়াল। যাই হোক, এর কিছুক্ষণ পরে মাউজিন এসে হাজির হয়ে যায়। ওর সাথে করে নিয়ে এসেছে একটা কুকুরকে। মানে ঠিক আগের জন্মগুলোতে ওদের সঙ্গে যা কিছু হয়েছে, যে যেটা করতে পছন্দ করতো এখনও সেটাই হয়েছে। এরপরে ওরা একসঙ্গে থাকে, একসঙ্গে বড় হয়, আর একসঙ্গে স্কুলেও যায়। আর ওদের এই সুন্দর মোমেন্টটার ভিতর দিয়েই এই ড্রামার গল্প শেষ করে দেওয়া হয়। হয়তোবা আগের জন্মগুলোতে ওদের ভালোবাসা পূর্ণতা পায়নি, কারো ভালোবাসাই পূর্ণতা পায়নি। যদি মডার্ন টাইমে পূর্ণতা পায় তাহলেই পূর্ণতা। যাই হোক, তো এই ড্রামার গল্প আপনাদের কেমন লেগেছে? অনেকেই কিন্তু অনেক কমেন্ট করেছিলেন যাতে আমি এই ড্রামার গল্পটা আপনাদেরকে শোনাই। তো ফাইনালি আমি এই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আই হোপ গল্পটা আপনাদের ভালোই লেগেছে, কারণ এই গল্পটা বেশ ফানি ছিল, প্লাস একটু ইন্টারেস্টিং ছিল। এই ছিল 7 জন্মের ভালোবাসার গল্প, যেখানে একটা শিয়াল একটা সাধারণ মেয়েকে জন্মের পর জন্ম ধরে ভালোবেসেছে। তো যদি এই গল্প আপনাদের একটুও ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। আপনারা যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।